পশুপ্রিয় মানুষ নাকি কখনো খারাপ হতে পারে না। মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য কি আদৌ এভাবে বিচার করা সম্ভব? একজন বিশিষ্ট সাংবাদিক এবং উপস্থাপক খুন হবার হাত থেকে বেঁচে যায়, ধরা পড়ে খুন করতে আসা প্রত্যেকটা আসামি। কিন্তু তাদের ব্যাপারে পুলিশ যখন ইনভেস্টিগেট করে তখন এমন কিছু তথ্য পায় যেগুলো হুঁশ উড়িয়ে দেওয়ার মতো। ইনভেস্টিগেশন থ্রিলার নিয়ে আজ এক্সপ্লেন করব 2020 সালে রিলিজ হওয়া পাতাল লোক ওয়েব সিরিজটি। 4 সদস্য টিমের মার্ডার প্ল্যান বিফলে গিয়ে কিভাবে পুলিশের হাতে গ্রেফতার হয়, আর একজন সাধারণ পুলিশ অফিসার নিজের জীবন বাজি রেখে কিভাবে একটা মাস্টার প্ল্যানের রহস্য উন্মোচন করে তা জানতে হলে পুরো সিরিজ এক্সপ্লেইন ভিডিওটি অবশ্যই দেখবেন। অনেকেই বলেন এত বড় ভিডিও কেন দেন? আসলে এই ওয়েব সিরিজগুলোর ডিউরেশন 7 ঘন্টার মতো, তাই ভালোভাবে বোঝাতে গেলে ডিটেলসে এক্সপ্লেন করা দরকার। ভিডিও বড় করতে হলে আমাদের পরিশ্রমটাও বেশি হয়, কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ সিনেমা দেখার ফিলটা দেওয়ার জন্য কষ্ট করে এই ভিডিওটা বড় বানাতে হয়। আশা করি বিষয়টা এবার বুঝতে পেরেছেন। তাহলে দেরি না করে চলুন শুরু করি এক্সপ্লানেশন। প্রথম এপিসোডের শুরুতে আমরা হাতিরাম চৌধুরীকে দেখতে পাই। তার সাথে জুনিয়র পুলিশ অফিসার ইমরান আনসারি এবং পুলিশ ফোর্স ছিল। হাতিরাম ইমরানকে জিজ্ঞেস করে পাতাল লোক কারা। সে দিল্লির 3টি স্থানের ব্যাপারে কথা বলে যেখানে অনেক উচ্চবিলাসী লোকজন থাকে। সেখানে কোনো ক্রাইম হয় না, ধনী ব্যক্তিরাই সেখানে বসবাস করে। এরপর হাতিরাম চৌধুরী দিল্লির এমন স্থানের ব্যাপারে বলে যেখানে সাধারণ মানুষ বসবাস করে। তারা ধনী নয় কিন্তু আবার গরিবও নয়। সেখানে লোকজনের জীবন স্বাভাবিকভাবেই চলতে থাকে। কখনো পরিস্থিতি স্বাভাবিক থাকে, আবার কখনো ক্রাইম হয়ে থাকে। এসব বলার পর হাতিরাম 3য় শ্রেণীর মানুষদের ব্যাপারে অর্থাৎ পাতাল লোকদের ব্যাপারে বলতে শুরু করে, যেখানে দিল্লির সব ক্রাইম সংগঠিত হয়ে থাকে। এই পাতাল লোকের এরিয়ার মধ্যে অন্যতম স্থান হচ্ছে যমুনাপাড়, আর সেই থানায় হাতিরাম ডিউটি করে থাকে। ইমরান আনসারি সবেমাত্র থানায় জয়েন করেছে, পাশাপাশি সে আইপিএস অফিসার হওয়ার জন্য প্রস্তুতিও নিচ্ছে। তাই ইমরানের যমুনাপাড় থানা সম্পর্কে তার তেমন কিছু জানা নেই। কিন্তু হাতিরাম এখানে অনেক বছর যাবৎ দায়িত্ব পালন করছে। পেট্রোলিং করার সময় হাতিরামের কাছে একটা তথ্য আসে। সে জানতে পারে একটি স্থানে পরিবারের মধ্যে ঝগড়া হচ্ছে। হাতিরাম তখন পেট্রোলিং টিম নিয়ে সেখানে পৌঁছায়, যেখানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছিল। হাতিরাম তার ফোর্স নিয়ে গিয়ে ঝগড়া থামানোর চেষ্টা করে, কিন্তু তখন সেখানে পরিস্থিতিটা আবার বদলে যায়। ঝগড়া করতে থাকা স্ত্রী পুলিশদের বকাঝকা করতে শুরু করে। পুলিশ সেখানে গিয়ে ঝগড়া না থামালেও মহিলা বলতো, কেন আপনারা এসে আটকালেন না? আবার যখন পুলিশ ঝগড়া থামানোর চেষ্টা করছে তার স্বামীকে ধরে, তখনও সে মহিলা বলছে, আমার স্বামীকে কেন ধরেছেন? এরপরে দেখা যায় একটা হোটেলের ওয়েটার খাবার নিয়ে হোটেলের রুমের কাছে যায়। তখন রুম থেকে বের হয় একটা ছেলে, ওয়েটারকে জানায় তাদের খাবারের কোনো প্রয়োজন নেই। রুমের ভেতরে তখন আরও একটি ছেলেকে দেখা যায়, যাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। হোটেলে সে রুমের পাশে অন্য রুমে আরেকটা ছেলেকে দেখা যায়। ছেলেটা যত্ন সহকারে একটা পাখি বানিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটা মেয়েকে দেয়। এরপর 4 জন একসাথে হয়ে হোটেল থেকে বের হতে থাকে। হোটেলের বিল পে করার সময় 4 জনের মধ্যে একজনের সাথে ওয়েটারের কথা কাটাকাটি হয়, কিন্তু যেই ছেলেটা বেশি গম্ভীর সে ওয়েটারকে টাকা দিয়ে গাড়িটা নিয়ে চলে যায়। 4 জন গাড়িতে যাওয়ার সময় দেখা যায় পুলিশ গাড়ি নিয়ে তাদের পিছু ধাওয়া করছে। পুলিশের গাড়ি দেখে তারা আরও দ্রুত স্পিডে গাড়ি চালাতে থাকে, আর আমরাও বুঝতে পারি পুলিশ ইনফরমেশন পেয়েছে যে এরা কোনো অপরাধ করার জন্যই বের হয়েছে। তখন পুলিশ গাড়ি লক্ষ্য করে ফায়ার করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তারা ব্রিজ পর্যন্ত পৌঁছে যায়। স্পিডে গাড়ি চালানোর জন্য ব্রিজের উপর বেশ কিছু গাড়ির সাথে তাদের সংঘর্ষ হয়, যার কারণে ব্রিজে একটা জ্যামের সৃষ্টি হয় আর গাড়িগুলো সেখানে আটকা পড়ে। তখন পেছনে থাকা পুলিশের গাড়ি থেকে পুলিশ বের হয়ে 4 জনের গাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। সেখানে একটা মিডিয়ার গাড়িও চলে আসে। তারা সবকিছু লাইভ কভারেজ করতে থাকে। পুলিশ অফিসার গিয়ে 4 জনকে গাড়ি থেকে বের হতে বলে। ঠিক তখনই গাড়ি থেকে একটা ছেলে বের হয়ে দৌড়ে সামনের গাড়ির উপরে গিয়ে দাঁড়ায় এবং পকেট থেকে একটা মোবাইল বের করে নদীতে ছুঁড়ে ফেলে দেয়। এই এরিয়া আউটার যমুনাপাড় অর্থাৎ হাতিরামের থানার আন্ডারে। কিন্তু এতক্ষণ যারা 4 জনকে তাড়া করে অ্যারেস্ট করলো তারা কিন্তু দিল্লি পুলিশ। সেখানে হাতিরাম ও ইমরান আনসারি পৌঁছালে তাদের কাছে 4 জনকেই সোপর্দ করে এবং তাদের থানায় নিয়ে যেতে বলে। তখন হাতিরাম তাদের জিজ্ঞেস করে, ঠিক আছে, কিন্তু এদের উপর কি চার্জ করব? তখন দিল্লি পুলিশ তাদেরকে জানায়, ওদের উপর মার্ডার কেসের চার্জ দায়ের করো। তখন হাতিরাম 4 জনকে সাথে সাথেই থানায় নিয়ে আসে, আর এদিকে মিডিয়াও যমুনাপাড় থানায় পৌঁছে গেছে। থানায় তাদের 4 জনকে একসাথেই রাখা হয়। এরপর এক এক করে তাদের নাম জিজ্ঞেস করলে তাদের কেউই তাদের নাম বলতে চায় না। তখন পুলিশ কনস্টেবল নাম জানার জন্য জোর জবরদস্তি করতে থাকে। একসময় চেঁচামেচি শুনে ইমরান আনসারি এসে কনস্টেবলদের বকাঝকা করে বলে, এই বাইরে পুরো মিডিয়া দাঁড়িয়ে আছে, এত মানুষজন, এদের সাথে চেঁচামেচি করছো কেন? হ্যাঁ। তখন কনস্টেবল জানায় যে এদের কেউ নাম বলতে চাচ্ছে না।
ইমরান আনসারি তখন একটা ছেলেকে দাঁড় করিয়ে চেক করলেই ছেলেটার পকেটে একটি মানি ব্যাগ পায়। মানি ব্যাগের ভেতরে থাকা আইডি কার্ড দেখেই জানা যায় ছেলেটার নাম তোপ সিং। ইমরান আনসারি কনস্টেবলদের বলে চেকিং করারও কিছু নিয়ম কানুন আছে। অন্যদিকে 4 জনের সাথে থাকা মেয়েটিকে একজন মহিলা পুলিশ চেকিং করে। এরপর মেয়েটিকে জামা কাপড় খুলে তার কাছে দিতে বলে, কিন্তু মেয়েটি কান্না করে বলতে থাকে, আমি কিছুই করিনি, আমি শুধু তাদের কাছে লিফট চেয়েছিলাম। কিন্তু মহিলা পুলিশ মেয়েটার এই কথায় কোনো পাত্তা না দিয়ে নিজের কাজই করতে থাকে। মেয়েটিকে বকাঝকা করে জিজ্ঞাসাবাদ করে। এরপর দেখা যায় ডিএসপি এবং অন্যান্য পুলিশ অফিসার সেখানেই দাঁড়িয়েছিল। তখন জানতে চাওয়া হয় এই কেসটা কে হ্যান্ডেল করবে। তখন ওসি শফিক একজন পুলিশ অফিসারের নাম বলে, কিন্তু দিল্লি পুলিশ থেকে আসা ডিএসপি বলে এই কেসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা দ্রুত অন্য কোনো অফিসারকে দাও। ঠিক তখনই সেখানে হাতিরাম চলে আসে। তখন ডিএসপি জিজ্ঞেস করে, হাতিরামকে কেন কেসটা দিচ্ছ না? সাথে সাথেই ওসি বলে উঠে, না না স্যার, এটা অনেক গুরুত্বপূর্ণ কেস, উপর থেকে প্রেশার আসবে, আর হাতিরামের এই কেস তদন্ত করার অভিজ্ঞতাও নেই। কিন্তু ডিএসপি কিন্তু তা মানতে চায় না, তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে হাতিরামের কাছে ব্রিফ দিতে বলে। ডিএসপির অ্যাসিস্ট্যান্ট হাতিরামের কাছে ব্রিফ দেয়। তখন হাতিরাম জানতে পারে গ্রেফতারকৃত 4 জন একটা হোটেলে ছিল। সেখান থেকে দিল্লি পুলিশ খবর পেয়েছে তারা 4 জন মিলে কাউকে খুনের প্ল্যান করেছে। তখন হাতিরাম অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, আপনারা যদি মার্ডারের খবর পেয়ে থাকেন তাহলে তো আগে যমুনাপাড় থানায় জানানো উচিত ছিল, আপনারা সরাসরি অ্যাকশন কেন নিলেন? তখনই অ্যাসিস্ট্যান্ট হাতিরামকে বলে, তুমি কি আমাদের থেকে বেশি স্মার্ট হতে চাচ্ছ নাকি? হ্যাঁ, যদি আমরা কোনো ইনফরমেশন পাই তাহলে কি আসবো না? তখনই অ্যাসিস্ট্যান্ট ডিএসপিকে ডেকে বলে, দেখুন স্যার, হাতিরাম কি বলছে এসব? ডিএসপি বলে, ঠিকই তো বলেছে। এরপর ডিএসপি হাতিরামকে বলে, যখন আমরা ইনফরমেশনটা পেয়েছি তখন সব কাজ ফেলে রেখে আমরা ওদের ধরার জন্য ছুটে এসেছি, আর আমরা তখন 4 জনকে রাস্তাতেই পেয়ে যাই। এমন সিচুয়েশনে আমরা কি থানায় ইনফর্ম করব নাকি ওদের ধরবো? তখন হাতিরাম জিজ্ঞেস করে, আচ্ছা, অভিযুক্তরা তাহলে কার মার্ডার করতে যাচ্ছিল? ডিএসপি বলে, বাকিটা না হয় তুমি ইনভেস্টিগেশন করেই বের করো। এরপর একজন সাংবাদিক এবং উপস্থাপককে দেখানো হয়। সাংবাদিকের নাম সঞ্জীব মেহরা। সঞ্জীব একটি চ্যানেলের সাংবাদিক এবং উপস্থাপক হিসেবে আছেন। তাকে নিয়ে আলোচনা সমালোচনা এতটাই বেড়ে যায় যে চ্যানেল কর্তৃপক্ষ তাকে রিজাইন দেওয়ার জন্য ফোর্স করছে। এসব ব্যাপারে সঞ্জীব মেহরা তার বন্ধু এবং চ্যানেলের একজন কর্মকর্তার সাথে কথা বলছিল। সঞ্জীব মেহরা বলতে থাকে, আমি 4 বছর ধরে এই চ্যানেলে কাজ করছি, চ্যানেলের জন্য কত কিছুই না করেছি, আর আজকে আমায় না জানিয়ে আমার কাছ থেকে রিজাইন চাচ্ছে। ঠিক তখনই টিভি চ্যানেলের নিউজে দেখা যায় মার্ডার প্ল্যানিংয়ের জন্য 4 জনকে পুলিশ গ্রেফতার করেছে, আর অভিযুক্ত 4 জন অনেক বড় বড় ক্রিমিনাল। নিউজে অবাক করা যে তথ্যটি উঠে এসেছে তা হলো অভিযুক্ত 4 জন সেই আলোচিত সাংবাদিক সঞ্জীব মেহরাকে খুনের প্ল্যান করেছিল। টিভিতে এই নিউজ দেখার পর সঞ্জীব মেহরা যেন চমকে যায়। সেখানে থাকা টিভি চ্যানেলের সবাইও বেশ অবাক হয়, এটা ভেবে যে সঞ্জীব মেহরার মতো একজন সিনিয়র সাংবাদিকের খুনের প্ল্যান করা হচ্ছিল। এদিকে হাতিরাম চৌধুরী অভিযুক্ত 4 জনের কাছে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে, তারা কাকে মার্ডারের প্ল্যান করেছে, নাম কি, আর কোথা থেকে এসেছে। কিন্তু 4 জনের মধ্যে কেউই মুখ খুলতে রাজি হচ্ছিল না। একজনের নাম তো আগেই জানা যায়, যার নাম কবির এম, অন্য একজনের নাম তোপ সিং, কিন্তু তৃতীয় ছেলেটার নাম এখনো জানা যায়নি। হাতিরাম ছেলেটার মুখ চেপে ধরে বলে, এই, তোকে কিন্তু নাম বলতে হবে, টর্চার করার পর নাম বলার থেকে এক্ষুনি বল। হাতিরাম যখন তোপ সিং এর কাছে আসে তখন তোপ সিং বলে, নিউজের লোকেরা তো কত কি দেখায়, আমরা কিছুই করিনি। হাতিরাম তখন তাকে সাথে সাথে একটা থাপ্পড় মেরে বলে, এই, তোর কি মনে নেই আমাদের সামনেই তুই নদীতে মোবাইল ফেলে দিয়েছিস, ওই মোবাইলে কি ছিল? হ্যাঁ। তোপ সিং তখন কিছুই বলে না। 4 জনের সাথে পাওয়া জিনিসপত্র এবং গাড়িতে পাওয়া প্রমাণ ইমরান আনসারি হাতিরাম চৌধুরীর কাছে দিয়ে বলে, এদের সাথে যে গাড়িটা ছিল সেটাও চুরি করা। হাতিরাম তোপ সিং এর আইডি দেখিয়ে ইমরানকে বলে, প্রথমের ক্রিমিনাল রেকর্ড বের করত। এরপর আবারও টিভি চ্যানেলের অফিসে সঞ্জীব মেহরাকে দেখানো হয়। চ্যানেল থেকে সঞ্জীব মেহরাকে অন এয়ার করতে বলা হয়েছে, কিন্তু সঞ্জীব মেহরা লাইভ প্রোগ্রাম করতে মোটেও প্রস্তুত ছিল না, কারণ সে অনেকটাই ডিস্টার্বড ছিল। তখনই সেখানে তার ফ্রেন্ড এসে লাইভ প্রোগ্রাম করতে বলে, কিন্তু সঞ্জীব বলে, আমাকে তোমরা কিছু সময় আগেও রিজাইনের ব্যাপারে বলেছ, আর এখন একটা বড় নিউজ আমায় নিয়ে হচ্ছে, তাই তোমরা আমাকে লাইভ প্রোগ্রাম করতে বলছো, আমি অন এয়ারে যাব না। ঠিক তখনই সঞ্জীবের ফ্রেন্ড অন্য কাউকে দিয়ে সেই লাইভ প্রোগ্রামটা করতে বলে সেখান থেকে চলে যায়। সঞ্জীবকে তার ফ্রেন্ড বাড়িতে পৌঁছে দিতে যায়, কিন্তু টিভি চ্যানেলের অফিস থেকে বের হওয়ার পর অনেকগুলো সাংবাদিক তাদেরকে ঘিরে ধরে, কিন্তু পাশ কাটিয়ে সঞ্জীব মেহরাকে নিয়ে তার বন্ধুর বাড়িতে পৌঁছে দিতে চলে যায়। তখনই রাস্তায় একটা বাইকে করে 2 জন গাড়ির ভেতরে বসে থাকা সঞ্জীব মেহরার ফটো তুলে চলে যায়। এসব দেখে সঞ্জীবের বন্ধু সঞ্জীবকে জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো, তোমাকে মারার প্ল্যান কে করেছে, আর কেনই বা তোমাকে মারতে যাচ্ছে? তখনই সঞ্জীব মেহরার কাছ থেকে জানা যায় সে অনেক মানুষের গোপন এবং অজানা সত্য লাইভ প্রোগ্রামের মাধ্যমে তুলে ধরেছে।
অনেক বড় বড় ব্যক্তির মুখোশ খুলে দিয়েছে। তাই সঞ্জীব অনেক আলোচিত এক সাংবাদিকের নাম। তাছাড়া সে কিছুদিন আগে একজন বড় রাজনৈতিক নেতার স্ক্যান্ডালও ফাঁস করে দিয়েছে। তাই চারদিকে সঞ্জীব মেহরার শত্রু ছড়িয়ে ছিটিয়ে আছে। এদিকে হাতিরাম ইমরানকে জানায় এই কেস নিয়ে তার অনেক সন্দেহ আছে, কেননা দিল্লি পুলিশ এখনও এই কেসের ব্যাপারে তাদের সব তথ্য দেয়নি। দিল্লি পুলিশ ঠিক ততটাই জানিয়েছে যতটা হাতিরামকে বলা প্রয়োজন ভেবেছে। কিন্তু হাতিরাম কোনোভাবে এই কেস হাতছাড়া করতে যাচ্ছে না, কারণ এত বছর পর তার হাতে বড় একটা কেসের দায়িত্ব এসেছে। নিজেকে প্রমাণ করার সুযোগ সে হারাতে চায় না। অন্যদিকে দেখা যায় সঞ্জীব মেহরার স্ত্রী বাড়িতে অনেক টেনশনে আছে। জানা যায় তাদের মধ্যে কোনো সম্পর্ক ঠিক নেই। সঞ্জীবের স্ত্রীর নাম ডলি। ডলির মা যখন কল দিয়ে ঝামেলার ব্যাপারে জানতে চায়, তখন ডলি বলে আস্তে আস্তে সমস্যা ঠিক হচ্ছে। কথা শেষে ডলি যখন বাইরে তার কুকুরকে খাওয়াতে যায়, তখন অন্ধকারের মধ্যে হঠাৎ করেই অনেক সাংবাদিক তাকে ঘিরে ধরে। ডলিকে তারা বিভিন্ন প্রশ্ন করতে থাকে। হঠাৎ এমন পরিস্থিতি দেখে ডলি বেশ ঘাবড়ে যায়। এসব কিছু সঞ্জীব মেহরা গাড়ি থেকে দেখতে পেয়ে বন্ধুকে সেখানেই তাকে নামিয়ে দিতে বলে। সঞ্জীব তার বন্ধুকে বলে সে এখান থেকে একাই বাড়িতে যেতে পারবে। ডলি এদিকে নিজেকে সামলে নিয়ে বাড়ির ভেতরে এসে সঞ্জীবকে ফোন দিয়ে জানতে চায় সে কোথায় আছে, আর এত রিপোর্টার এসে তাকে এসব কি জিজ্ঞেস করছে, সঞ্জীব কি ঠিক আছে কিনা। তখন সঞ্জীব বলে তুমি শান্ত হও তো, আমি একদম ঠিক আছি। সঞ্জীব তখন ডলিকে বুঝিয়ে শান্ত করে, কিন্তু বাড়িতে না গিয়ে সঞ্জীব তখন একটা ক্লাবে চলে যায়। সেখানে সঞ্জীবের পরিচিত একটা মেয়ে তাকে দেখে এগিয়ে আসে। মেয়েটির নাম সারা। সে সঞ্জীবের সাথে একই চ্যানেলে কাজ করে। তখন তারা একসাথে বসে অনেক কথা বলে। সঞ্জীব তার নিজের পরিস্থিতির কথা সারার কাছে বেশ খুলে বলতে থাকে। সারাও তার নিজের ব্যাপারে বলে। সারা আসলে সঞ্জীবকে আইডল মেনেই এই কাজে এসেছে। এদিকে রাতে ডিউটি শেষে হাতিরাম তার বাড়িতে যায়। হাতিরামের স্ত্রী তখন ঘুমাচ্ছিল। শব্দ পেয়ে হাতিরামের স্ত্রী উঠে যায়। হাতিরাম তখন বলে কিরে, কি হলো, তুমি আবার কেন উঠলে? তখন স্ত্রী বলে এত শব্দ করলে তো ঘুম ভেঙে যাবেই। তখন হাতিরাম স্ত্রীকে আজ ঘটে যাওয়া সমস্ত কিছু খুলে বলে। পরদিন থানার ওসি সঞ্জীব মেহরার নাম মিডিয়ার কাছে লিক হওয়ার কারণে হাতিরামকে বকাঝকা করে। কিন্তু হাতিরাম বলে মিডিয়ার লোকজন কিভাবে সঞ্জীব মেহরার নাম জেনেছে তা আমি জানি না। তখনই হাতিরামের কাছে দিল্লির ডিএসপির কল আসে। ডিএসপি হাতিরামকে বলে সঞ্জীব মেহরার বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। হাতিরাম সঞ্জীব মেহরার বাড়িতে পৌঁছায়, কিন্তু সঞ্জীব মেহরা রাত থেকে নাকি বাড়িতেই ফিরেনি। বেশ কিছু সময় অপেক্ষা করার পর সঞ্জীব মেহরা তার বাড়িতে আসে। সঞ্জীব মেহরা হাতিরামের সাথে দেখাও করে। হাতিরাম সঞ্জীব মেহরার অনেক প্রশংসা করে। এরপর যথারীতি জিজ্ঞেস করে, স্যার আপনি কাউকে সন্দেহ করছেন? কি আপনাকে মার্ডার করতে চায়? কারোর সাথে কি আপনার কোনো শত্রুতা আছে? সঞ্জীব মেহরা উত্তরে বলে, আরে আমার কাজই তো এটা। সাংবাদিকতা কিংবা উপস্থাপনার জন্য অনেকে আমাকে পছন্দ করে না, কিন্তু কে আমাকে মারতে চাচ্ছে সেটা আমি কিভাবে বলবো? এরপর হাতিরাম সঞ্জীব মেহরাকে সাবধানে থাকতে বলে। সিকিউরিটির জন্য দুজন পুলিশ অফিসারকে সঞ্জীব মেহরার সাথে থাকার জন্য দেওয়া হয়। সঞ্জীব মেহরা অভিযুক্ত 4 জনের ব্যাপারে হাতিরামের কাছে জিজ্ঞেস করে। তখন হাতিরাম জানায় ইনভেস্টিগেশন চালু আছে, কিছু জানা গেলে সঞ্জীবকে জানানো হবে। হাতিরাম সঞ্জীবের কাছে একটা কথা জিজ্ঞেস করে, আপনার সাথে কি কারো কোনো সম্পর্ক আছে? তখন সঞ্জীব মেহরা বেশ চমকে গেল, নিজেকে সামলে জানায় তার সাথে কারো সম্পর্ক নেই। এরপর হাতিরাম সেখান থেকে চলে আসে। এরপর দেখা যায় অভিযুক্ত 4 জনকে হাতিরাম কোর্টে নিয়ে এসেছে 14 দিনের রিমান্ডের জন্য। এখন অবধি 3 জনের নাম জানা গেছে। জজ তখন বাকি একজনের নাম জিজ্ঞেস করলে ছেলেটির নিজের নাম বিশাল ত্যাগী বলে। পুলিশ যা এখন পর্যন্ত পারেনি জজ তা মুহূর্তেই জেনে গেল। এরপর আনসারি সেই চুরি হওয়া গাড়ির ইনফরমেশনও বের করে। রাতে হাতিরাম বাড়ি ফিরে যায়। এরপর সে তার ছেলের রুমে গিয়ে টেবিলের উপর একটা রিপোর্ট কার্ড দেখতে পায়। হাতিরাম কার্ডে দেখে তার ছেলের রেজাল্ট খুব খারাপ হয়েছে। তাই ছেলেকে ডেকে হাতিরাম বকাঝকা করতে থাকে। ছেলের রেজাল্ট খারাপ হওয়ার কারণে হাতিরাম স্ত্রীকেও অনেক কথা শোনায়। অন্যদিকে থানায় আনসারির কাছে 3 জনের ক্রাইম হিস্ট্রি চলে আসে। আনসারি যখন তোপ সিং এর হিস্ট্রি দেখছিল তখনই শেষ পেজ বের হয়, যেটা বিশাল ত্যাগীর ছিল। বিশাল ত্যাগীর হিস্ট্রি দেখে ইমরান আনসারি যেন চমকে যায়। তাই দ্রুত হাতিরামকে দেখানোর জন্য সে থানায় ডাকে। হাতিরাম দ্রুত থানায় চলে আসে এবং আনসারিকে জিজ্ঞেস করে, কি ব্যাপার আনসারি, কি এমন হয়েছে যে রাতেই আমাকে ডেকে আনলে? তখন আনসারি হাতিরামকে নিয়ে বিশাল ত্যাগীর সেলের কাছে এসে বলে, স্যার ও তো বিশাল ত্যাগী ওরফে হাতুড়ি ত্যাগী, আর এই লোকটা ইউপি চিত্রাকূটের সব থেকে ভয়ঙ্কর আসামি। এখন পর্যন্ত কোনো পুলিশ ত্যাগীকে কখনো ধরতে পারেনি, আর তার উপর সব ধরনের কেস আছে, চুরি, ডাকাতি, রেপ, ধমকি দেওয়া, এমনকি মার্ডারেরও আছে। এখন পর্যন্ত 45টা মার্ডার কেস ত্যাগীর নামে আছে, আর এত বড় অপরাধী আজ পুলিশের হাতে ধরা পড়েছে, তাও আবার আউটার যমুনাপাড় থানায়। এই সাসপেন্সের মাধ্যমেই প্রথম এপিসোড শেষ হয়। এপিসোড 2।
পরের দিন সকালে হাতিরাম থানার উদ্দেশ্যে বের হওয়ার সময় ভাবে গতকাল রাতে সে তার ছেলের সাথে চেঁচামেচি করে ভালো করেনি। যেহেতু সে তার ছেলের স্কুলের সামনে দিয়ে যাবে, তাই সে ভাবে ছেলেকেও স্কুলে নামিয়ে দিয়ে যাবে। কিন্তু গতকাল রাতের জন্য হাতিরামের ছেলে এতটাই রেগেছিল যে কিছু না বলেই সে একা বের হয়ে যায়। এটা দেখার পর হাতিরাম আরও বেশি রেগে যায় এবং স্ত্রীর উপর চিৎকার চেঁচামেচি করে বাড়ি থেকে বের হয়। বাহিরে আসার পর হাতিরামের সাথে তার শ্যালকের দেখা হয়, কিন্তু হাতিরাম তাকে দেখে মোটেও খুশি হতে পারেনি, তাই সে বেশি কথা না বলে থানার উদ্দেশ্যে চলে যায়। এদিকে বিশাল ত্যাগের উপর পুলিশ অনেক মারধর আর টর্চার করতে থাকে, কিন্তু কোনোভাবেই বিশালের মুখ সে খুলতে পারে না। পুলিশ মারতে মারতে ক্লান্ত হয়ে পড়ে। অন্যদিকে মহিলা কনস্টেবল ম্যারিকে মারধর করে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু ম্যারি বারবার একই কথা বলছিল, সে নাকি শুধুমাত্র গাড়িতে লিফট চেয়েছিল। তখন কনস্টেবল জিজ্ঞেস করে, তাহলে তোর কাছে ডলার কিভাবে আসলো? তখন ম্যারি মিথ্যে বলে যে তার নাকি ডলার সংগ্রহ করার শখ আছে। ইমরান আনসারি জিজ্ঞেস করে, তাহলে হোটেলের তোয়ালে তোমার ব্যাগে আসলো কি করে? তার মানে কি ম্যারি মিথ্যে কথা বলছে? এরপর হাতিরাম ইমরান আনসারিকে সাথে নিয়ে সেই হোটেলে যায় যেখানে অভিযুক্ত 4 জন ছিল। সেখানে হাতিরাম ওয়েটার এবং হোটেল ম্যানেজারকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করে। ওয়েটারের কাছ থেকে হাতিরাম একটা বিষয় জানতে পারে, বের হবার আগে হোটেল রুমের ভেতরে 4 জনের মধ্যে একজন মাস্টারজি নামে কারোর সাথে কথা বলার চেষ্টা করছিল। বারবার চিৎকার চেঁচামেচি করেছে মাস্টারজি নামের সেই লোকের সাথে কথা বলার জন্য। হাতিরাম আরও জানতে পারে এদের মধ্যে একজনের একটার পর একটা সিগারেট লাগে। এইসব ইনফরমেশন পেয়ে হাতিরাম আবারও থানায় ফিরে আসে। এরপর আনসারিকে নিয়ে তোপসিংকে জিজ্ঞাসা করতে যায়। আনসারি সিগারেট না খেলেও তোপসিংয়ের সামনে সিগারেট ধরিয়ে অভিনয় করতে থাকে। তোপসিং সিগারেটটা দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। তখন হাতিরাম তোপসিংয়ের দিকে সিগারেট এগিয়ে দিয়ে জিজ্ঞেস করে কিভাবে এসব হয়েছে আর কেনই বা সঞ্জীব মেহরাকে খুন করার প্ল্যান করেছে। কিন্তু তোপসিং কিছুই বলে না। তখন হাতিরাম তোপসিংয়ের হাতে বড় একটা চাকুর ট্যাটু এবং তাতে সি লেখা দেখে জিজ্ঞেস করে, তোর হাতে এটা কি আঁকানো? তখন তোপসিং বলে, সি মানে চাকু। এই কথা শুনেই হাতিরাম রেগে তোপসিংয়ের গালে জোর একটা থাপ্পড় মেরে সেখান থেকে বের হয়ে আসে। পুলিশ কাবির এমকে জিজ্ঞাসাবাদ করছিল। কাবিরের অর্ধেক জামা কাপড় খুলে তাকে টর্চার করা হচ্ছিল। হাতিরাম এদিকে আনসারিকে নিয়ে সেখানে যায়। তখন কাবিরের পকেটে একটা অপারেশনের কাগজ দেখতে পায়। হাতিরাম কাগজটা দেখে অনেক রেগে যায়, কারণ কাবির মুসলমান হয়েও নিজেকে হিন্দু প্রমাণ করার চেষ্টা করছিল। এ কারণে রেগে গিয়ে হাতিরাম কাবিরের প্যান্ট খুলতে বলে। জোরজবস্তি করেই হাতিরাম কবিরের প্যান্টটা খুলিয়ে ফেলে। আনসারির মুসলমান হয়ে কাবিরের জন্য তখন বেশ খারাপ লাগছিল, তাই সে হাতিরামকে বলে সে নাকি কাবিরের সাথে কথা বলবে। সবাই বের হয়ে গেলে ইমরান আনসারি কাবিরের কাছে গিয়ে একটা ছোট বই বের করে তাকে পড়ার জন্য এগিয়ে দেয়, কিন্তু কাবির অনেক ভয় পেয়ে যায়। তখন কাবির ছোট বই দেখে বলে, আমি উর্দু পড়তে জানি না। তখন আনসারি অবাক হয়ে জিজ্ঞেস করে, আরে এটা কিভাবে হতে পারে? তোমার বাবা তোমায় উর্দু পড়া শেখায়নি? কাবির উর্দু কেন পড়তে পারে না সেটা আমরা পরবর্তী এপিসোডেই জানতে পারবো। আর এদিকে আনসারি কবিরকে ভালোভাবে বুঝায় সরকারি সাক্ষী হবার জন্য। তখন কাবির স্টেটমেন্ট দিতে রাজি হয়ে যায়। কাবির হাতিরাম এবং আনসারির সামনে স্টেটমেন্ট দিতে শুরু করে। কাবির বলে, স্যার এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, এমনকি আমি এদের কখনো দেখিও নেই। আমি গাড়ি চুরি করি, কিন্তু মার্ডারের কাজ আমি কখনো করিনি। হাতিরাম তখন জিজ্ঞেস করে, তাহলে কেন তুই এই কাজ করতে এসেছিস? কাবির বলে, এই কাজ আমাকে তারিক দিয়েছে। আমাকে তারিক বলেছে শুধু নাকি গাড়ি চুরি করতে হবে। আমাকে বলেছে একটা গাড়ি চুরি করে কিছু লোকদের 3-4 দিন ঘোরাতে হবে। তারিককে কোথায় পাওয়া যাবে সেটা কাবির থেকে তারা জেনে নেয়। তখন আনসার কাবিরকে জিজ্ঞেস করে, তোমাদের যখন সঞ্জীব মেহরাকে মার্ডার করতে বলেছে তখন কেন তোমরা মার্ডার করলে না? কাবির বলে, আমাকে শুধু বলা হয়েছিল 3-4 দিন ওদের সাথে গাড়িতে ঘুরাতে হবে, কিন্তু পরে যখন ত্যাগীর কাছে আমি একটা গান দেখি তখন আমি ভয় পেয়ে যাই। তোপসিং ঘুরে ঘুরে সঞ্জীব মেহরার ছবি তুলেছে, আর ত্যাগী সারাক্ষণ কারোর সাথে কথা বলতো আর একজনের সাথে ফোনে কথা বলার জেদ করত। তখন হাতিরাম কবিরকে জিজ্ঞেস করে, ত্যাগী কি মাস্টারজির সাথে কথা বলতে চাইতো? কাবির তখন হ্যাঁ বলে। যদি 4 জনকে সঞ্জীব মেহরাকে খুন করার কাজ দিয়ে থাকে তাহলে কেন খুন করলো না? কাবিরের স্টেটমেন্ট নেওয়ার পর বাহিরে এসে হাতিরাম এবং আনসারি নিজেদের মধ্যে কথা বলে। তখন তারা বুঝতে পারে মার্ডার প্ল্যান মূলত বিশাল ত্যাগীরই ছিল, আর বিশাল ত্যাগীকে কেউ চিত্রাকার থেকে নির্দেশ দিয়েছে, তাই তাদের এখন চিত্রকূটে যেতে হবে। চিত্রকূটে যাবার জন্য হাতিরাম দিল্লি হেড অফিস যায় পারমিশন নেওয়ার জন্য। হাতিরামের কথা শুনে হেড অফিস থেকে চিত্রকূট যাওয়ার পারমিশনও দেওয়া হয়। এরপর সঞ্জীব মেহরাকে ডাকা হয় গ্রেফতারকৃত অভিযুক্ত 4 জনকে দেখানোর জন্য। সঞ্জীব মেহরা থানায় আসলে সেখানে থাকা মহিলা কনস্টেবল সঞ্জীব মেহরাকে দেখে বেশ অবাক হয় এবং সেলফি তোলার জন্য আবদার করে। সঞ্জীব মেহরা তখন কনস্টেবলের আবদার পূরণ করে। সে সময় হাতিরাম এবং আনসারি সেই 4 জনকে নিয়ে সঞ্জীব মেহরার সামনে আসে। সঞ্জীব মেহরা এক এক করে তাদের 4 জনকেই দেখতে থাকে, কিন্তু কাউকেই সে চিনতে পারে না। তখন সঞ্জীব মেহরা হাতিরামকে জিজ্ঞেস করে, এরা কেন আমায় মারতে চেয়েছে?
তখন হাতিরাম বলে, স্যার আমরা জানতে পেরেছি ওদের কেউ আপনাকে মারার অর্ডার দিয়েছে, কিন্তু এদের নাম কি, কোথায় থাকে, কারা আপনাকে মারার অর্ডার দিয়েছে, এসব সবকিছুই কনফিডেন্সিয়াল, তাই এখন এসব ব্যাপারে আমরা আপনাকে কিছুই বলতে পারছি না। এরপর দেখা যায় থানা থেকে বাড়ি ফেরার সময় হাতিরাম ছেলের স্কুলে যায় ছেলেকে সাথে করে বাড়ি নিয়ে আসতে, কিন্তু তখনই ইমরান আনসারি কল দিয়ে হাতিরামকে জানায় ম্যারির কল লিস্ট সে চেক করেছে, আর কিছুদিন আগের কল লিস্ট চেক করে ইমরান একটি নাম্বারের ব্যাপারে জানতে পেরেছে, যেই নাম্বারে ম্যারি বারবার কথা বলতো, আর সেই নাম্বারের রেজিস্ট্রেশন এবং ঠিকানা রেল স্টেশনের কাছেই আছে। তাই ইমরান হাতিরামকে রেল স্টেশনে গিয়ে সেই ব্যাপারে খোঁজ নিতে বলে। হাতিরাম যখন তার ছেলেকে একা একা বাড়ি যেতে বলবে, তখনই ফিরে দেখে গাড়িতে তার ছেলে নেই। হাতিরাম কিছু বলার আগেই তার ছেলে কিছু না বলে একা একা চলে গিয়েছে। হাতিরাম রেল স্টেশনে গিয়ে তখন একটা জুসের দোকানে যায়। সিম নাম্বারটা সেই দোকানদারের নামে রেজিস্ট্রেশন করা। তাই হাতিরাম দোকানে থাকা লোকটিকে জিজ্ঞেস করলে লোকটি বলে অনেক আগে এখানে একজন সিম বিক্রি করত, সে বিনা আইডি কার্ডে সিম বিক্রি করত, কিন্তু আজকাল এভাবে আর সিম বিক্রি করা যায় না। তাই হাতিরাম দোকানে থাকা লোকটির উপর চেঁচামেচি করতে থাকে, কারণ এসব কাজ ইলিগাল, আর এখন সে সিম বিক্রি করা লোকটার তথ্য ভালোভাবে দিতে পারছে না। এদিকে ইমরান আনসারি কিছু পুলিশ কনস্টেবল নিয়ে তারিককে ধরতে তারিকের বাড়িতে যায়, যেই তারিক কাবিরকে কাজটা দিয়েছিল। উপরে যাবার পর ইমরান তারিককে দেখে ফেলে, কিন্তু তারিক পুলিশকে দেখার সাথে সাথেই সেখান থেকে দৌড়ে পালায়। ইমরান আনসারি ও সাথে থাকা পুলিশ কনস্টেবল তারিককে ধরতে সেই পিছু পিছু দৌড়াতে থাকে। তারিককে ধরার জন্য ইমরান আনসারি একটা বাইক নিয়ে দ্রুত চালিয়ে যায়, আর তখনই রাস্তার মাঝে একটা মেয়ে চলে আসে। ইমরানের বাইক মেয়েটির সাথে অ্যাক্সিডেন্ট করে, যার কারণে ইমরানের হাত থেকে বেঁচে তারিক সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার কারণে হাতিরাম ইমরান আনসারিকে বকাঝকা করতে থাকে। ইমরান মুসলমান হবার কারণে তারিকের মতো ক্রিমিনালকে না ধরতে পারার কারণে সে অনেক গালমন্দ করছে, আর ইমরান যে মেয়েটাকে অ্যাক্সিডেন্ট করেছে সেই মেয়েটার পরিবার অনেক ঝামেলাও করেছে। ইমরান ঘটনাটি হাতিরামকে ভালোভাবে বোঝাতে চায়, কিন্তু হাতিরাম জানায় তার জন্য এই কেসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই সে ইমরানকে বলে এই কেস থেকে দূরে থাকতে। হাতিরাম নাকি নিজেই তার কেসের তদন্ত করবে। এদিকে সারা থানায় গিয়ে মহিলা পুলিশ কনস্টেবলকে একটি কেকের বক্স দিয়ে বলে সঞ্জীব মেহরা তার জন্য কেক পাঠিয়েছে। সারার এই কাজটা করার কারণও আছে, যেটা আমরা একটু পরেই জানতে পারবো। অন্যদিকে সঞ্জীব মেহরার বাড়িতে পূজা করা হচ্ছিল, কারণ সঞ্জীব মেহরাকে মারার জন্য হামলার পরিকল্পনা হয়েছে। তাই সমস্যা যাতে দ্রুত সমাধান হয়ে যায় আর সঞ্জীব মেহরা বিপদ থেকে বাঁচতে পারে, তাই ডলি সেই পূজার আয়োজন করেছে। কিন্তু তখন সেখানে সঞ্জীব মেহরার কাছে একটা কল আসে, আর সঞ্জীব মেহরা পূজা থেকে উঠে সেখান থেকে চলে আসে। ডলি আটকানোর চেষ্টা করলেও সঞ্জীব মেহরা আর্জেন্ট কাজের কথা বলে সেখান থেকে বের হয়। পরের দৃশ্যে দেখা যায় সঞ্জীব মেহরা সারার বাড়িতে এসেছে। সারা সঞ্জীব মেহরাকে জানায় থানার পুলিশ কনস্টেবলকে কেক এই জন্য দিয়ে এসেছে যাতে গ্রেফতারকৃত 4 জনের নাম জানতে পারে, আর নাম জেনে 4 জনের ডিটেলসও বের করতে পারে। তখন সারা সঞ্জীবকে জিজ্ঞেস করে ওরা দেখতে কেমন ছিল। তখন সঞ্জীব জানায় ওরা 4 জন দেখতে একজন প্রফেশনাল ক্রিমিনালদের মতো। এরপর আমরা একটা কিশোর গ্যাংকে দেখতে পাই, যেখানে বেশ কিছু কিশোর একসাথে বসে আড্ডা দিচ্ছিল। সেখানে একটা ছেলের নাম ছিল রাজু। সে বাকি ছেলেদের সামনে নিজেকে অন্যভাবে উপস্থাপন করতে যাচ্ছিল। রাজু সবাইকে বলছিল ও কাদের সাথে কাজ করে, কত বড় বড় লোকদের সাথে সে উঠা বসা করে। একদিন রাজুকে কিছু ছেলেরা ধরে, আর রাজুর সাথে সাথে পিস্তল দেখানোর পর তারা পালিয়ে যায়। রাজুর এসব কথা শুনে সবাই হাসতে থাকে। একজন বলে, আরে রাজু, তুই পিস্তল কোথায় পাবি, তোর কাছে এসব কিছুই নেই। ঠিক তখনই রাজু ওর পেছন থেকে একটা গান বের করে ছেলেটার মাথায় ধরে বলে, এখন বল আমার কাছে পিস্তল আছে কিনা। রাজুর কাছে পিস্তল দেখে তো সবাই একদম চুপ হয়ে যায়। তখন সবাই রাজুর কথা বিশ্বাস করে। হাতিরামের ছেলে সিদ্ধু রাজুর কাছে এগিয়ে গিয়ে বলে, রাজু ভাই, তোমার পিস্তলটা একটু ধরতে দাও তো, আমার বাবা আমায় একদমই ধরতে দেয় না। তখনই রাজু সিদ্ধুকে অপমান করে বসিয়ে দেয়। এরপর হাতিরাম ইমরান আনসারিকে নিয়ে থানা থেকে তোপ সিংয়ের বাড়িতে যায়। তোপ সিংয়ের মামা তখন সেই বাড়িতেই ছিল। বাড়িতে পুলিশ দেখে তোপ সিংয়ের মামি তোপ সিংকে অনেক গালমন্দ করে। হাতিরামকে বলতে থাকে ও তো গ্রামে বড় একটা ঝামেলা করে এখানে এসেছিল, আর এখানে ওর আসাই উচিত ছিল না। ঠিক তখনই তোপ সিংয়ের মামা বলে, ও যেমনই হোক ঝামেলায় পড়ে এখানে এসেছিল, তাই আমি একটা কাজে ওকে রেখে দিয়েছিলাম, কিন্তু ও আবার এই কাজ না করে ঝামেলা করছে, তাই আমি 4 মাস আগেই ওকে আমার বাসা থেকে বের করে দিয়েছি। হাতিরাম জিজ্ঞেস করে গ্রামে কি হয়েছিল। তখন মহিলা বলে যা হয়েছে তা ওর মামা সবই জানে, তাকে জিজ্ঞাসা করেন। হাতিরাম বুঝতে পারে এ সব কিছু জানতে হলে তার পাঞ্জাব যেতে হবে, কারণ তোপ সিংয়ের গ্রামের বাড়ি পাঞ্জাবে। থানায় এসে হাতিরাম আর ইমরান ওসির কাছে যায়। হাতিরামের চিত্রাকূট যাওয়ার প্রয়োজন ছিল, আর ইমরানকে সে পাঞ্জাব পাঠাবে। কিন্তু ওসি জানার পর হাতিরামকে বলে, ইমরান তো আইএস পরীক্ষার প্রস্তুতি নেবে, তুই যেতে পারিস না। তখন হাতিরাম বলে সে চিত্রাকূট যাবে, আর ইমরানের পাঞ্জাবে যাওয়া এখন খুবই জরুরি। ওসি জিজ্ঞেস করে, তোকে চিত্রাকূট যেতে পারমিশন কে দিয়েছে? হাতিরাম বলে, স্যার আমি হেডকোয়ার্টার থেকে পারমিশন নিয়েছি। ওসি তখন রেগে গিয়ে হাতিরামকে অনেক কথা শোনায়।
রাতে হাতিরাম এবং আনসারিকে একসাথেই দেখা যায়। হাতিরাম চিত্রাকূট যাবে আর ইমরান পাঞ্জাবে। তখন ইমরান হাতিরামকে জিজ্ঞেস করে থানার ওসির সাথে হাতিরামের কোনো শত্রুতা বা ঝামেলা আছে কিনা। হাতিরাম জানায় ওসি আর সে একসময় বন্ধু ছিল, দুজনেই এক ব্যাচ থেকেই পাশ করেছে। ওসি যেখানেই ছিল তার সিনিয়রের তেলমর্দন করে সে এই পজিশনে এসেছে, কিন্তু হাতিরাম তো এসব করেনি, তাই সে এখনও জুনিয়র অফিসার হয়েই আছে। হাতিরাম বলে, যাই হোক, তুমি এমন না হয়ে ভালোভাবে পড়াশোনা করে আইএএস অফিসার হও। এই কথা বলেই তারা দুজন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে। এপিসোডের শেষ দৃশ্যে দেখা যায় ব্রিজ থেকে যমুনা নদীতে তোপসিং যে মোবাইলটা ফেলে দিয়েছিল সেটা পাওয়া গেছে, আর সেই ফোনেই হয়তো মাস্টারজির নাম্বার আর সঞ্জীব মেহরার ছবি আছে, যা এই কেসের অনেক বড় প্রমাণ হতে পারে। তৃতীয় এপিসোডের শুরুতে আমরা একটা স্কুল মাঠে তিনজন ছেলেকে দেখতে পাই। তারা একে অপরের সাথে কথা বলছে, গল্প করছে, আর তখনই তিনজনের পেছনে বিশাল ত্যাগী চলে আসে। ত্যাগীর হাতে তখন একটা হাতুড়ি ছিল। ত্যাগী ছেলেগুলোর সামনে এগিয়ে যায় আর এক এক করে দুইজনকে নৃশংসভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেলে। একজন তখনও বেঁচে ছিল। চোখের সামনে ত্যাগীকে ভয়ঙ্কর হতে দেখে ছেলেটি হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। ত্যাগী ছেলেটার কাছে গিয়ে জিজ্ঞেস করে, বল এরপর কি হয়েছিল। ছেলেটা ত্যাগীকে সামনে দেখে ভয় পেয়ে যায়। তবুও ত্যাগীকে ভয় পেয়ে ছেলেটি গল্প শোনাতে থাকে, আর তখন ত্যাগী এই ছেলেটিকেও হাতুড়ি দিয়ে পেটিয়ে সেখানেই মেরে ফেলে। এরপর দেখা যায় হাতিরাম চিত্রাকূট পৌঁছায়। সেখানে থানায় গিয়ে জানতে পারে থানার ওসি নেই, ওসি একটি প্রোগ্রামে গিয়েছে। অন্যদিকে আনসারি পাঞ্জাবে পৌঁছায়। সেখানে গিয়ে আনসারি তোপ সিং এর চাচার ব্যাপারে জানার চেষ্টা করে, কিন্তু ভুলক্রমে তোপ সিং এমন এক বাড়ির সামনে চলে যায় যেখানে তোপ সিংকে নিয়ে আগে একটা বড় ঘটনা ঘটেছিল। তোপ সিং এর ব্যাপারে জানতে আসার কারণে লোকটি আনসারির দিকে নিজের পোষা কুকুরটি ছেড়ে দেয়। তখন বাড়ির গেটের পাশে বসে থাকা একটা লোক তোপ সিংকে অনেক গালমন্দ করতে থাকে। তখনই আনসারির কাছে লোকটি বলে, তোপ সিং পুরো পাঞ্জাবে তাণ্ডব চালিয়ে গেছে। কিছুদিন আগে দিনে দুপুরে 3টা ছেলেকে খুন করে পালিয়েছে। লোকটির কাছে কিছুটা জানার পর আনোয়ারি সোজা চলে যায় তোপ সিং এর চাচার কাছে। সেখানে গিয়ে আনসারি তোপ সিং এর চাচার কাছে পুরো ঘটনা জানতে চায়। শুরুতে তোপ সিং এর চাচা সবকিছু স্বীকার করতে না চাইলেও আনসারি তাকে বলতে বাধ্য করে। এরপর ফ্ল্যাশব্যাকে আগের ঘটনা দেখানো হয়। দেখা যায় তোপ সিং এর বাবা অনেক বেশি মদ্যপান করে তোপ সিংকে বেল্ট দিয়ে মারধর করছে, আর বাহিরে দাঁড়িয়ে তোপ সিং এর দাদা এবং চাচা তা দেখছে। কিন্তু এসব দেখে কেউই কোনো প্রতিবাদ করছে না। এরপর জানা যায় তোপ সিং এমন এক বংশের ছেলে যেই বংশের সাথে গ্রামের অন্য একটি বংশের ঝামেলা প্রায় লেগেই থাকতো। বাবার হাতে মার খেয়ে তোপ সিং তার চাচার সাথে গ্রামের একটা রাস্তা দিয়ে যাচ্ছিল। তোপ সিং এর চাচা তাকে তখন বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু চাচার কথা না শুনে তোপ সিং হেঁটেই যায়। তখন সেখানে প্রতিপক্ষ বংশের কিছু ছেলে বসেছিল। তারা তোপ সিংকে দেখেই অনেক গালমন্দ করতে থাকে। তখনই তোপ সিং রেগে একটা ইটের টুকরা হাতে তুলে সেখানে থাকা একটা ছেলের দিকে ছুঁড়ে মারে, আর এরপর তোপ সিং আর তার চাচা সেখান থেকে দ্রুত দৌড়ে পালাতে থাকে। কিন্তু ছেলেগুলো দৌড়ে তোপ সিংকে ধরে ফেলে, আর তখন সেখানে মোটরসাইকেল র্যালি নিয়ে একদল ছেলে যাচ্ছিল। তাই তোপ সিংকে ঘিরে রাখা ছেলেগুলো সেখান থেকে দ্রুতই পালিয়ে যায়। বাইক নিয়ে আসা ছেলেগুলো ছিল তোপ সিং এর বংশের। তোপ সিংকে এমন অবস্থায় দেখে একটি ছেলে তাকে প্রতিবাদী হতে বলে, অত্যাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস যোগায়। এরপরই তোপ সিং নিজেকে পরিবর্তন করতে থাকে। ট্রেনিং করে বিভিন্ন ধরনের অস্ত্র চালানো শিখে তোপ সিং এতটাই ক্ষিপ্র হয়ে ওঠে যে তাকে কেউ কিছু বলার সাথে সাথেই তোপ সিং তাকে মেরে ফেলে। একদিন সকালে তোপ সিং সেই গ্রামের পথ ধরে একাই যাচ্ছিল, কিন্তু তার সাথে একটা চাকুর বিশেষ হাতিয়ার ছিল। তখন সেখানে শত্রুপক্ষের 3জন তার সামনে চলে আসে। তোপ সিংকে তারা অনেকভাবে অপমান করতে থাকে। তখনই তোপ সিং ওদেরকে ভয় না পেয়ে প্যান্টের পকেট থেকে চাকু বের করে, আর সেখানেই 3জনকে চাকু দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এরপর তোপ সিং দ্রুত সেখান থেকে বাড়িতে চলে আসে। ঘটনা শুনে তোপ সিংকে তার চাচা মারধর করতে লাগে। তোপ সিং এর চাচা গালমন্দ করে তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়, কিন্তু ততক্ষণে প্রতিপক্ষ বংশের লোকজন লাঠিসোঁটা নিয়ে তোপ সিং এর বাড়িতে চলে আসে। লোকগুলো এসে তোপ সিং এর ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু কেউই কিচ্ছু বলে না। এদিকে তোপ সিংকে না পেয়ে একজন এগিয়ে এসে তোপ সিং এর চাচিকে সবার সামনে রেপ করে। এরপর যারা এসেছিল তারা সবাই এক এক করে রেপ করে চলে যায়, আর এভাবেই তোপ সিং বড় একটা অপরাধী হয়ে ওঠে। এরপর তোপ সিং এর চাচা আনসারিকে বলে, তোপ সিং ভালোবাসার কাঙ্গাল ছিল, এখন যদিও বড় কোনো ধরনের অপরাধ করেও থাকে তাহলেও কোনো মেয়ের পাল্লায় পড়ে। এই কথা শুনে আনসারি মেয়ের ব্যাপারে জানতে চায়, কিন্তু তখন তো সিংহের চাচা বলে, সেটা তো তোমার জানার কথা, কারণ মেয়েটি তো তোপ সিং এর মামার কাছে ছিল। তখন আনসারি জানতে পারে মেয়েটি তোপ সিং এর মামার বাড়িতে থাকতো, আর তোপ সিং সেখানে যাবার পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যার কারণেই তোপ সিং মেয়েটির প্রেমে পাগল হয়ে যায়, আর সে মেয়েটির নাম চান্দা। আনসারি তখন বুঝতে পারে তোপ সিং এর হাতে যে ট্যাটু করা দেখেছে তাতে সি কেন লেখা ছিল। এরপর দেখা যায় চিত্রাকূট থানায় ওসি আসার পর হাতিরাম ওসির সাথে দেখা করে, কিন্তু ত্যাগের ব্যাপারে জানতে চাইলে চিত্রাকূট থানার ওসি হাতিরামকে এই কেসে সাহায্য করবে না এই বলে জানিয়ে দেয়।
কারণ কেস দিল্লি থেকে দেওয়া হয়েছে আর দিল্লির পুলিশ চিত্রাকূট থানাকে সবসময় নিচু চোখে দেখে। অথচ ওসি জানে ত্যাগী নিশ্চয়ই বড় কোনো অপরাধ করেছে আর সেজন্যই দিল্লি পুলিশ ওর ব্যাপারে জানার চেষ্টা করছে। তখনই আমরা একজন রিপোর্টারের ব্যাপারে জানতে পারি, যার নাম অমিতোষ। অমিতোষ সাংবাদিক সঞ্জীব মেহরার পরিচিত ছিল। চিত্রাকূট থানার ওসি এবং হাতিরামকে টিভিতে দেখতে পেয়ে অমিতোষ চিত্রাকূট থানার ব্যাপারে নিউজ করছে। তখন ওসি হাতিরামকে ত্যাগীর ব্যাপারে জানার জন্য সাহায্য করতে রাজি হয়। থানার ওসি হাতিরামের সাথে একজন কনস্টেবলকে পাঠায় কাজে সাহায্য করার জন্য। কনস্টেবল পুরনো কেস ফাইল রুমে হাতিরামকে নিয়ে যায়। সেখানে থানার সমস্ত কেস ফাইলগুলো রাখা ছিল। হাতিরাম সেখানে খুঁজে খুঁজে একটা ফাইল পায় আর সেই ফাইলে হাতিরামের বাড়ির ঠিকানা জানতে পারে। ঠিকানা অনুযায়ী হাতিরাম ত্যাগীর বাড়িতে চলে যায়। হাতিরাম ত্যাগীর পরিবারের সাথে কথা বলে জানার চেষ্টা করে ত্যাগী কেন অপরাধের কাজে জড়িয়েছে, কিন্তু ত্যাগীর পরিবার তেমন কিছুই বলতে পারে না। তারা শুধু এইটুকুই জানায় ত্যাগী অনেক নৃশংস খুনি হবার কারণে পরিবারের সব সুখ শান্তি নষ্ট হয়ে গিয়েছে। এসব বলেই সে হাতিরামকে চলে যেতে বলে, কিন্তু তখনই সেখানে ত্যাগীর দুলাভাই এসে ত্যাগীকে অনেক গালমন্দ করতে থাকে। কিন্তু হাতিরামের সেখান থেকে তেমন কোনো ইনফরমেশন না পেয়েই চলে আসতে হয়। এদিকে দেখা যায় সারা অমিতোষকে কল দিয়ে ত্যাগীর ব্যাপারে জানার চেষ্টা করে। অমিতোষকে বুঝিয়ে বলে ত্যাগীর ব্যাপারে সব ইনফরমেশন কালেক্ট করে একটা ছবি সহকারে পাঠাতে। অমিতোষ সারার কথা মতো ত্যাগীর ছবি সহ ইনফরমেশন পাঠিয়ে দেয়। অন্যদিকে সঞ্জীব মেহরা টিভিতে দেখতে পায় দেশের সব সাংবাদিক, রাজনৈতিক নেতারা মিডিয়ায় তার ব্যাপারে কথা বলছে লাইমলাইটে আসার জন্য। অথচ সঞ্জীব নিজের মার্ডারের ব্যাপারে কথা না বলে চুপচাপ বাড়িতে বসে আছে। তখন সারা সঞ্জীবকে কল দিয়ে জানায় ত্যাগীর ছবি এবং ইনফরমেশন সে পেয়ে গিয়েছে। সারার পাঠানো ছবিতে সঞ্জীব ত্যাগীকে দেখতে পায়। হাতিরাম তখনও ত্যাগীর বাড়ির সামনে বসেছিল যাতে কেউ তার সাথে এসে কথা বলে ত্যাগীর ব্যাপারে। তখন বাড়ির ভেতর থেকে ত্যাগীর দুলাভাই বের হয়ে আসে। হাতিরাম ত্যাগীর দুলাভাইয়ের কাছে জানতে পারে ত্যাগীর জন্মের পর থেকেই দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, তাই ধীরে ধীরে সবার অজান্তেই সে পশু হয়ে গেছে। হাতিরাম জানতে চায় ত্যাগী কাদের সাথে কাজ করত আর এখান থেকে তাকে কারা দিল্লি পাঠিয়েছে। তখন ত্যাগীর দুলাভাই হাতিরামকে সেখানকার স্কুল পিটি মাস্টারের কাছে গিয়ে জানতে বলে, কারণ স্কুলের পিটি মাস্টারই ত্যাগীকে এখান থেকে দূরে পাঠিয়েছিল। এরপর হাতিরাম স্কুলের পিটি টিচারের কাছে যায় ত্যাগীর ব্যাপারে জানার জন্য, কিন্তু পিটি টিচার জানায় অনেক আগের কথা, তাই ত্যাগীর ব্যাপারে তার তেমন কিছু মনেই নেই। কিন্তু হাতিরাম ত্যাগীর পুরনো কথা তুলে জানতে চাইলে পিটি টিচার বলে, আমার ওই ঘটনা মনে আছে, কিন্তু ত্যাগী এখন কোথায় আছে তা আমি জানি না। তখন হাতিরাম জানতে চায় ত্যাগী কেন ওই 3 স্টুডেন্টকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরেছে। পিটি টিচার বলে, কারণ ত্যাগীর সাথে অন্যায় হয়েছিল। এটা তখনকার কথা যখন 2 পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। ত্যাগীর দাদার ভাই ত্যাগীর বাবার সম্পত্তি দাবি করে, যার কারণে 2 পরিবারের মধ্যে একটা দ্বন্দ্বর সৃষ্টি হয়। আর তাই ওই পরিবার ত্যাগীর বাবাকে ভয় দেখাতে চেয়েছিল। ত্যাগীর 3 বোন ছিল, 3 বোনকে রেপ করার হুমকি দেয় যাতে ভয় পেয়ে তারা জমি দিয়ে দেয়। তারা ত্যাগীর বোনদের রেপ করানোর জন্য টাকাও জোগাড় করে, আর এমনটাই হয়। আর এর কারণে ত্যাগীর বাবা ভয় পেয়ে যায় আর জমিটা ছেড়ে দেয়। কিন্তু এই কথা যখন ত্যাগী জানতে পারে, তখন সে আর কোনো কিছু না ভেবে ওই 3 ছেলেকে খুব বাজেভাবে মেরে ফেলে। এত কম বয়সে সে স্কুলের মাঠে সবার সামনে হাতুড়ি দিয়ে মাথায় পিটিয়ে তাদের মেরে ফেলে। তখন হাতিরাম পিটি টিচারের কাছে জিজ্ঞেস করে, এরপর কি হয়েছে? তখন পিটি টিচার বলে, এরপর ত্যাগী কোথায় গিয়েছে তা আমি জানি না, কিন্তু শুনেছি ত্যাগীর বোনদের বিয়ে দেওয়া হয়। এদিকে ত্যাগী অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে। কুকুরদের প্রতি ত্যাগীর আলাদা একটা ভালোবাসা ছিল। এসব কথা হাতিরামকে বলে পিটি টিচার সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু হাতিরাম খেয়াল করে স্কুলের স্টুডেন্টরা পিটি টিচারকে মাস্টারজি মাস্টারজি বলে ডাকছে। তখন হাতিরাম ভাবতে থাকে, আরে এই মাস্টারজি নাম তো আমি শুনেছি সঞ্জীব মেহরার কেসে। এই মাস্টারজি সে নয় তো যার সাথে ত্যাগী সঞ্জীব মেহরাকে মার্ডার করার আগে কথা বলতে চেয়েছিল? হাতিরাম যখন স্কুল থেকে বের হয়ে আসে তখন সে বুঝতে পারে কেউ তাকে ফলো করছে। হাতিরাম তখন লোকটিকে ধরেও ফেলে, কিন্তু লোকটি আর কেউই নয় বরং স্থানীয় সাংবাদিক আমিতোষ। এরপর আমিতোষ আর হাতিরাম একটা মন্দিরের ঘাটে গিয়ে বসে। সেখানে আমিতোষ হাতিরামকে বলে, আমি জেনেছি কেউ একজন চিত্রাকূট থানায় এসে ত্যাগীর ব্যাপারে জানার চেষ্টা করছে, আর এই কথাটি আমি দিল্লির এক মেয়ের কাছে জানতে পারি। সেই মেয়ের নাম সারা। সারাও আমার কাছ থেকে ত্যাগীর ব্যাপারে অনেক কিছুই জানতে চেয়েছিল। তখন হাতিরাম আমিতোষকে জিজ্ঞেস করে, ঠিক আছে তুই বল ত্যাগী কার হয়ে কাজ করে? তখন আমিতোষ জিজ্ঞেস করে, আপনি কি ডোনাল্ডিয়াকে চিনেন? হাতিরাম বলে, ওই ডাকাত ডোনাল্ডিয়া? হ্যাঁ, আপনার কাছে তার মানে ডোনাল্ডিয়া ডাকাত। কারো কাছে ডোনাল্ডিয়া ডাকাত, আবার কারো কাছে ভগবান। সে অনেক মানুষদের জন্য ভালো কাজ করেছে, তার অনেক বড় টিম আছে, কিন্তু আজ অব্দি কেউ কাউকে দেখেনি, শুধুমাত্র 4-5 জন ছাড়া। কিন্তু পুরো চিত্রাকূটের সব কিছু ডোনাল্ডিয়া খুব ভালোভাবেই জানে। তার অনেক বড় নেটওয়ার্ক। আর ডোনাল্ডিয়ার সব থেকে বড় অস্ত্র ছিল ত্যাগী। তাছাড়া ডোনাল্ডিয়ার এক বড় ভাইও আছে যে তার সব কাজ দেখাশোনা করে। হাতিরাম যখন ডোনাল্ডিয়ার ভাই কে আর কোথায় থাকে জিজ্ঞেস করে, তখন আমিতোষ বুঝতে পারে কেউ তাদের পিছু নিয়ে ফলো করছে।
তাই আমি তো সেখান থেকে পালিয়ে যাই, আর এটাও বলে যেখানেই দেখো সেখানেই পাও। আমি তো চলে গেলেও হাতিরাম সেই লোকদের পিছু ধাওয়া করে যারা তাদের এতক্ষণ ফলো করেছে, কিন্তু হাতিরাম সেই লোকদেরকে এবার আর ধরতে পারে না। হাতিরাম তখন মন্দিরের দেয়ালে একটা পাথর দেখতে পায়, সেখানে লেখা ছিল গোয়ালা গুজার, অর্থাৎ গোয়ালা গুজার হচ্ছে ডুনালিয়ার ভাই। এদিকে দেখা যায় নিউজ চ্যানেল অফিসে রাত 9টার সময় সঞ্জীব মেহরা কিছু কাগজপত্র নিয়ে হাজির হয়ে সবাইকে বলে, আজ আমি 9টার নিউজে অন এয়ার হব। তখন সেখানে থাকা সব কর্মী এটা ভেবে অবাক হয় যে এত কম সময়ে সঞ্জীব মেহরাকে কিভাবে লাইভ টেলিকাস্টে নিয়ে আসবে, কারণ যেই নিউজ এবং প্রেজেন্টার অন এয়ার করবে তাকে একদিন আগে থেকেই চ্যানেলের সব ফর্মালিটি মেনটেন করতে হয়। কিন্তু সঞ্জীব মেহরা সবাইকে জানিয়ে দেয় আজকের প্রোগ্রাম সে নিজেই করবে আর নিজের ব্যাপারেই কথা বলবে, কারণ সে অনেক বড় ক্লু পেয়েছে। সবাই তাকে বোঝানোর চেষ্টা করলেও সঞ্জীব মেহরা চায় নিজে এই নিউজটি ফ্ল্যাশ করতে। সারাকে বাকি সব সামলাতে বলে সঞ্জীব রেডি হয় 9টার নিউজ উপস্থাপনের জন্য। নিউজে সঞ্জীব মেহরা ফ্ল্যাশ করে দেয় যে তাকে যে খুন করতে চেয়েছে সে আর কেউই নয়, বরং বিশাল ত্যাগী ওরফে হাতুড়ে ত্যাগী, যে কিনা চিত্রাকূটের মোস্ট ওয়ান্টেড কিলার। এত বড় নিউজ মিডিয়াতে আসার কথা ছিল না, আর সেই সময় হাতিরামকে একটা রেস্টুরেন্টে দেখা যায়। যেহেতু আমি তো হাতিরামকে বলেছিল ডুনালিয়ার নেটওয়ার্ক অনেক বড় আর তাদের সাথে দেখা করতে হলে শুধু নাম বললেই হয়ে যায়, তাই রেস্টুরেন্টে বসে হাতিরাম ওয়েটারকে জিজ্ঞেস করে গোয়ালা গুজার আজকাল কোথায় থাকে। তখন ওয়েটার অনেক ভয় পেয়ে বলে, না না স্যার, আমি কিছুই জানি না। ওয়েটার তখন গিয়ে সোজা ম্যানেজারকে বলে দেয় এই লোকটা গোয়ালা গুজারের ব্যাপারে জিজ্ঞেস করছে। ঠিক তখনই যমুনাপাড় থানার ওসি হাতিরামকে কল দিয়ে বলে, তুই কি সেখানে তদন্ত করতে গিয়েছিস নাকি ইনফরমেশন লিক করতে? হাতিরাম সাথে সাথেই টিভিতে দেখতে পায় সঞ্জীব মেহরা নিউজে বলছে তাকে মার্ডার করতে চাওয়া বিশাল ত্যাগী এখন পুলিশ হেফাজতে আছে। এটা দেখে হাতিরাম বেশ অবাক হয়ে যায়। আর তৃতীয় এপিসোড এখানেই শেষ হয়। চতুর্থ এপিসোড শুরু হয় অতীতের একটা ঘটনা দেখানোর মাধ্যমে। দেখা যায় একটা মহিলা একটা ছোট্ট ছেলেকে নিয়ে ট্রেনে বসে আছে। ছেলেটি তার ফোনে গেম খেলছে। তখন মহিলা দেখতে পায় একটি ছোট বাচ্চা পাশের সিটে বসে কান্না করছে। যখন মহিলাটি ছেলের কাছে গিয়ে জানতে চায় সে কেন কান্না করছে, তখন সেখানে আরও একটা ছোট ছেলে পিঠে পুটলি নিয়ে আসে। মহিলা তার সিটে না থাকার সুযোগে ছেলেটি মহিলার ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায়। তখন মহিলা দেখে কান্না করতে থাকা অপর ছেলেটিও পালিয়ে গেছে, আর এই ছেলেটিই হলো ম্যারি আর আরেকটি ছেলে এভাবে ট্রেন থেকে মানুষদের ব্যাগ চুরি করে নিয়ে যায়। কিন্তু ম্যারি চুরি করে নেওয়ার পর ব্যাগের মধ্যে থাকা পাউডার, ক্রিম, লিপস্টিক এসব দিয়ে মেয়েদের মতো সাজতে পছন্দ করত। এরপর দেখা যায় দিল্লি পুলিশ হেডকোয়ার্টারে ডিএসপি সাংবাদিকদের সামনে ব্রিফিং করছে। সাংবাদিক ডিএসপির কাছে জানতে চায় কেন পুলিশের হেফাজতে থাকা ভয়ঙ্কর আসামির ব্যাপারে মিডিয়াতে আগে বলা হয়নি। কিন্তু ভিকটিম সঞ্জীব নিজেই বলেছে বিশাল ত্যাগী নাকি তাকে খুন করতে চেয়েছে। এই ব্যাপারে ডিএসপির মন্তব্য জানতে চায়। ডিএসপি বিষয়টি ভালোভাবেই সামলে নেয়। ব্রিফিং শেষে বের হয়ে ডিএসপির সাথে হাতিরামের দেখা হয়। ডিএসপি হাতিরামকে বকাঝকা করে মিডিয়ার কাছে আসামিদের ব্যাপারে ইনফরমেশন লিক হবার কারণে। হাতিরাম ডিএসপিকে জানায় সে মিডিয়ার কাছে কিছুই বলেনি, বরং সে চিত্রাকূট গিয়েছিল বিশাল ত্যাগীর ব্যাপারে জানার জন্য। এরপর হাতিরাম তার তদন্তের ব্যাপারে ডিএসপির কাছে সবকিছু খুলে বলে। ডিএসপি হাতিরামের কথা শুনে তাকে তদন্ত চালিয়ে যেতে বলে। যমুনাপাড় থানায় আসার পর হাতিরাম দেখতে পায় থানার সবাইকে মিষ্টি খাওয়ানো হচ্ছে, কারণ ইমরান আনসারি আইপিএস এক্সামে পাশ করেছে। কিন্তু হাতিরাম বিষয়টি জানার পর একটু কষ্ট পায়, এটা ভেবে যে আনসারের এই ভালো খবর সবার আগে সে পাবে ভেবেছিল। আনসারিও বলে সে হাতিরামকে জানাবে ভেবেছিল, কিন্তু হাতিরাম তখন থানায় ছিল না। এরপর হাতিরাম সঞ্জীব মেহরার অফিসে যায়। সেখানে সঞ্জীব মেহরাকে হাতিরাম অনেক কিছু বলতে থাকে নিউজে বিশাল ত্যাগীর ব্যাপারে সিক্রেট ইনফরমেশন লিক করার জন্য। সঞ্জীব মেহরা হাতিরামকে জানায় সে একজন সাংবাদিক রিপোর্টার, তাই তার স্থান থেকে সে নিউজ করেছে। এক পর্যায়ে সেখানে হাতিরামের সাথে সঞ্জীব মেহরার কথা কাটাকাটি হয়, তাই সঞ্জীব মেহরা রাগে হাতিরামকে অফিস থেকে বের হয়ে যেতে বলে, আর পরবর্তীতে তার অফিসে আসলে সে যেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে। তখন দেখা যায় সঞ্জীব মেহরা তার মার্ডার নিউজ করার কারণে আবারও ট্রেন্ডিংয়ে চলে এসেছে। নিউজটি রাতারাতি ভাইরাল হবার কারণে আর চ্যানেলটির টিআরপি বেড়ে যাওয়ার কারণে চ্যানেল কর্তৃপক্ষ এখন চাইলেও তাকে ফায়ার করতে পারবে না। সারা সঞ্জীব মেহরাকে যখন জিজ্ঞেস করে কেন সে তার মার্ডারের ব্যাপারে নিউজ করেছে, তখন সঞ্জীব মেহরা জানায় সে তার ক্যারিয়ারের কথা চিন্তা করে নিউজ করার সিদ্ধান্ত নিয়েছিল, আর এখন সেটা কাজও করেছে। অর্থাৎ সঞ্জীব মেহরা চাকরিচ্যুত না হবার কারণে নিউজটি পাবলিশ করে মিডিয়াতে নিজেকে হট টপিকে পরিণত করেছে। এরপর দেখা যায় থানায় একটি মেয়েকে ধরে আনা হয়েছে, আর মেয়েটিকে সেই সেলে দেওয়া হয় যেই সেলে ম্যারিকে রাখা হয়েছে। মেয়েটি সেলের ভেতরে দেখে ম্যারি একা বসে কান্না করছে। তখন মেয়েটি ম্যারির কাছে গিয়ে চিৎকার চেঁচামেচি করে আর মারধর শুরু করে। মেয়েটি ম্যারির কর্মকাণ্ডে বেশ বিরক্ত হয়ে যায়, তাই মারধরের এক পর্যায়ে মেয়েটি ম্যারির সিক্রেট পার্টে হাত দিয়ে জোরে চিৎকার করে ওঠে।
রাতে হাতিরাম যখন ঘুমানোর চেষ্টা করছিল তখন তার স্ত্রী ভাইয়ের নিয়ে আসা চাইনিজ মেশিনটি প্রতিবেশী মহিলাদের নিয়ে বিক্রির শোরগোল করতে থাকে। তাই ঘুমাতে না পেরে হাতিরাম স্ত্রীকে বকাঝকা করতে থাকে। ঠিক তখনই থানা থেকে হাতিরামকে কল দিয়ে ডাকা হয়। হাতিরাম থানায় যাবার পর আনসারির কাছে জানতে পারে ম্যারির ছেলে দেওয়া মেয়েটি থানায় অনেক বেশি চিৎকার চেঁচামেচি করছে, কারণ মেয়েটি ম্যারির গোপন অংশে হাত দেওয়ার পর থেকে সেলের মধ্যে অনেক শোরগোল করছে। তখন হাতিরাম ম্যারিকে ছেলেদের সেলে নিয়ে আসে আর ম্যারিকে প্যান্ট খুলতে বলে। অনিচ্ছা সত্ত্বেও ম্যারি যখন প্যান্ট খুলে তখন হাতিরাম ম্যারির গোপনাঙ্গ দেখে চমকে যায়, কারণ ম্যারি কোনো মেয়ে নয় বরং একটা পুরুষ ছিল। পুরুষ হয়ে মেয়ে সেজে থাকার কারণে ম্যারির উপর তখন হাতিরামের প্রচণ্ড রাগ হয়। তাই হাতিরাম ম্যারিকে অনেক মারধর করে। সেল থেকে হাতিরাম বের হয়ে যাবার পর আনসারি ম্যারির সাথে কথা বলে। ম্যারিকে বুঝিয়ে আনসারি স্টেটমেন্ট দিয়ে রাজি করায়। এরপর ম্যারির স্টেটমেন্ট নেওয়ার জন্য আনসারি হাতিরামের কাছে নিয়ে যায়। হাতিরাম ম্যারির কাছে জানতে চায় কার নির্দেশে ম্যারির ছেলে হয়েও মেয়ে সেজে বিশাল ত্যাগীর সাথে মিলে সঞ্জীব মেহরাকে মার্ডার করতে চেয়েছে। তখন ম্যারি মুকেশ তালরেজা বিল্ডার্সের নাম বলে, আর মুকেশ তালরেজার কথা মতো ম্যারি এই গ্রুপে যুক্ত হয়েছিল। ম্যারি হাতিরামকে জানায় মুকেশ তালরেজা তাকে ওদের সাথে কিছুদিন মেয়ে সেজে থাকতে বলেছিল, আর এই কাজের জন্য তাকে 2 লক্ষ টাকা দিতে চেয়েছে। হাতিরাম ম্যারির কাছ থেকে আরও জানতে পারে ম্যারির আসল নাম চিনি। ম্যারির স্টেটমেন্ট নিয়ে হাতিরাম যখন আনসারিকে নিয়ে মুকেশ তালরেজার সাথে কথা বলতে থানা থেকে বের হচ্ছিল, তখন থানার ওসি হাতিরামকে দাঁড় করিয়ে ম্যারির ব্যাপারটির জন্য বকাঝকা করে। যেহেতু হাতিরাম আগে থেকে ওসির বন্ধু ছিল, তাই ওসিকে সাইডে নিয়ে হাতিরাম জানায় এই প্রথম সে এত বড় একটা কেস পেয়েছে, তাই কেসটা সে কোনোভাবেই হাতছাড়া করতে চাচ্ছে না। আর এখন মেরির আসল নাম জানার কারণে এই কেসের সাথে জড়িতদের ব্যাপারে জানা সহজ হয়ে যাবে। হাতিরামের কথা শুনে থানার ওসি জানায় তদন্ত আর এই কেসের জন্য থানার হেড হবার কারণে তার উপর যেন কোনো চাপ না আসে। এরপর হাতিরাম আনসারিকে সাথে নিয়ে মুকেশ তালরেজার সাথে দেখা করতে হোটেলে যায়। মুকেশ তালরেজার হোটেলটি অনেক সুন্দর আর বিলাসবহুল ছিল। ভেতরে যাবার পর হাতিরাম এবং আনসারি মুকেশ তালরেজার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু তাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে অপেক্ষা করতে বলা হয়। আর সেই ড্রিঙ্কস পান করে হাতিরাম এবং আনসারি ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙার পর দুজনেই বুঝতে পারে তাদের ড্রিঙ্কসে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল। তাই হাতিরাম রিসেপশনে থাকা মেয়েটিকে বকাঝকা করে বের হয়ে চলে আসার সময় হোটেলে তাদের আবারও ডাকা হয় মুকেশ তালরেজার সাথে দেখা করার জন্য। অর্থাৎ মুকেশ তালরেজা হোটেলেই ছিল, কিন্তু সে এতক্ষণ সিসিটিভি ফুটেজে হাতিরাম এবং আনসারিকে দেখছিল। এবার হাতিরাম মুকেশ তালরেজাকে ম্যারির ব্যাপারে জিজ্ঞেস করে। তখন মুকেশ তালরেজা জানায় সে ম্যারিকে একটা মেসেজ পার্লার থেকে এনেছে, আর ম্যারিকে দিয়ে সে মেসেজ সার্ভিসের কাজ করানোর জন্যই রেখে দেয়। তখন হাতিরাম জিজ্ঞেস করে সে কেন মেরিকে পাঠিয়েছে সঞ্জীব মেহরাকে খুন করার জন্য। মুকেশ তালরেজা এই কথা অস্বীকার করলে হাতিরাম তাকে ধরে নেওয়ার হুমকি দেয়। তাই মুকেশ তালরেজা হাতিরামকে বলে পরবর্তীতে আর তার সাথে দেখা করতে আসলে ওয়ারেন্ট নিয়ে আসতে। ঠিক তখনই আনসারির কাছে একটা কল আসে। আনসারি হাতিরামকে জানায় তারিক, যে কিনা তোপসিংকে কাজ দিয়েছিল, তার লাশ নদীতে পাওয়া গেছে। হাতিরাম এই কথা শুনে দ্রুত আনসারিকে নিয়ে সেখানে চলে যায়। হাতিরাম তারিকের লাশ ভালোভাবে দেখে বুঝতে পারে কেউ তারিককে গলা টিপে মেরে ফেলেছে, কারণ তারিক এই কেসের সাথে জড়িত অনেক বড় একজন সাক্ষী ছিল। তাই হাতিরাম আনসারিকে বলে কোনো ওয়ারেন্ট ছাড়া মুকেশ তালরেজার কল রেকর্ড বের করার জন্য। যেহেতু হাতিরাম আনসারির উপর একটু রেগেছিল, তাই রেগে গিয়ে আনসারিকে মুকেশ তালরেজার কল রেকর্ড এবং তথ্য সংগ্রহ করতে বলে। পরের দৃশ্যে দেখা যায় সঞ্জীব মেহরা তার স্ত্রী ডলিকে নিয়ে একটি অনুষ্ঠানে গিয়েছে। সেখানে সঞ্জীব মেহরার চ্যানেলের মালিকের সাথে দেখা হয়। চ্যানেলের মালিক সঞ্জীব মেহরাকে বলে নিজে থেকে রিজাইন করার জন্য, কারণ সে চায় না সঞ্জীবকে ফায়ার করতে, কারণ তাতে সঞ্জীবের ক্যারিয়ারে অনেক বড় একটা দাগ লাগবে। এই কথা শুনে সঞ্জীব মেহরা তাকে উল্টো ব্ল্যাকমেইল করে এটা বলে যে সঞ্জীব মেহরা তার এবং এক বিল্ডার্স ও রাজনৈতিক নেতার 300 কোটি টাকার প্রজেক্টের ব্যাপারে গোপন তথ্য জানতে পেরেছে। আর সেই নিউজ যদি মিডিয়াতে প্রচার হয় তাহলে দুজনেই অনেক বড় বিপদে পড়বে। এই কথা বলে সঞ্জীব মেহরা ওয়াশরুমে যায়। সেখানেই তার দেখা হয় একজন বিল্ডার্সের সাথে, যার ব্যাপারে সঞ্জীব মেহরা আগে একটা নিউজ করেছিল। তাদের দুজনের মধ্যে সেখানে কথা হয়। তখন জানা যায় বিল্ডার্স তার একটা কাজের জন্য সঞ্জীব মেহরার বসকে অফার করেছিল, কিন্তু তাতে সে রাজি হয়নি। তাই এখন সে সঞ্জীব মেহরাকে একটা অফার করতে চায়। বিস্তারিত কথা বলার জন্য লোকটি তার বাড়িতে সঞ্জীব মেহরাকে মিট করতে বলে। এদিকে সঞ্জীব মেহরাকে দেখতে না পেয়ে ডলি তাকে খুঁজতে আসে। ডলি অনেক চিন্তিত ছিল, তার শরীরটাও ভালো ছিল না। ডলি তাই এদিক সেদিক যখন সঞ্জীবকে খুঁজছিল, তখন একটি মেয়ে তাকে এসে জিজ্ঞেস করে যে সে কাউকে খুঁজছে কিনা। মেয়েটির সাথে সেখানে সারাও ছিল। সারা বুঝতে পারে এটা সঞ্জীবের স্ত্রী। তখন ডলি জানায় সে সঞ্জীবকে খুঁজছে। ঠিক তখনই সেখানে সঞ্জীব চলে আসে। সারা দেখে সঞ্জীবকে পেয়ে স্ত্রী ডলি কিছুটা স্বস্তি ফিরে পায়। এরপর দেখা যায় হাতিরাম এবং আনসারি সে অফিসে গিয়েছে, যেখানে তোপসিংয়ের পানিতে ফেলে দেওয়া ফোনের ডাটা রিকভার করা হয়েছে।
তারা তোপ সিং এর মোবাইলে একটা ভিডিও দেখতে পায়। সেই ভিডিওতে সঞ্জীব মেহরার বাড়ির সামনে ডলি ও সঞ্জীব মেহরার ভিডিও ফুটেজ দেখা যায়। এই ভিডিওটি কেসের অনেক বড় প্রমাণ তা বলাই যায়। এছাড়াও মোবাইলের কল লিস্ট থেকে একটা নাম্বার পাওয়া যায়, যেই নাম্বারে তোপ সিং বারবার কথা বলেছে, আর সেই নাম্বারের লোকেশন চিত্রাকূট ছিল। তখন হাতিরাম ভাবে নিশ্চয়ই চিত্রাকূটের কেউ এই কেসের সাথে জড়িত আছে। ঠিক তখনই তোপ কেসের মোবাইলে কিছু ছবি পাওয়া যায়, যেই ছবিতে তোপ সিং এর সাথে একটা মেয়েকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যাচ্ছে। মেয়েটিকে দেখে আনসারি বলে এর নাম চান্দা, আর চান্দার ব্যাপারে তোপ সিং এর মামা তাকে বলেছিল, কিন্তু সবকিছু খুলে বলেনি। তখন হাতিরাম আনসারিকে নিয়ে আবারও তোপ সিং এর মামার কাছে যায় চান্দার ব্যাপারে জানার জন্য। তোপ সিং এর মামা তাদের বলে তখন তাদের সামনে তার স্ত্রী ছিল, তাই চান্দার ব্যাপারে কিছু বলতে পারেনি। চান্দা তার বাড়িতেই থাকতো, আর চান্দা অনেক খারাপ মেয়ে। চান্দার সাথে তোপ সিং এর সম্পর্ক ঘনিষ্ঠ ছিল, কিন্তু হঠাৎ করেই চান্দা এবং তোপ সিং একদিন উধাও হয়ে যায়। তোপ সিং এর মামা তাদের জানায় যদি তোপ সিং কিছু করেই থাকে তাহলে ওই মেয়ে চান্দার জন্যই করেছে। ঠিক তখনই হাতিরামের কাছে থানা থেকে কল দিয়ে জানানো হয় এই কেসের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে, আর এই কেসটি ইনভেস্টিগেশনের দায়িত্ব এখন সিবিআই হ্যান্ডওভার করে নিয়েছে। থানায় আসার পর বাইরে থাকা রিপোর্টার হাতিরামের কাছে জানতে চায় কিভাবে তারা একটা ছেলেকে মেয়ে ভেবে ইনভেস্টিগেশন করেছে, এত বড় একটা কেসে তাদের এই ভুল কিভাবে হলো। ভেতরে যাবার পর হাতিরাম দেখে সিবিআই এর কাছে কেসের সব ফাইল বুঝিয়ে দেওয়া হচ্ছে। দিল্লি পুলিশের ডিএসপির কাছে হাতিরাম অনেক রিকোয়েস্ট করে কেসটা না নেওয়ার জন্য, কিন্তু ডিএসপি জানায় তার আর কিছুই করার নেই। ইনফরমেশন লিক হওয়ার কারণে চাপে পড়ে এখন সিবিআই এর কাছে কেসটা দেওয়া হয়েছে। তখন হাতিরাম বুঝতে পারে এসব ইনফরমেশন লিক করেছে থানারই ওসি, তাই সে থানার ওসির কলার ধরে জিজ্ঞেস করে সে কেন এমনটা করেছে। তখন ওসি জানায় তার ভুলের জন্য সে নিজের চাকরি হারাতে পারবে না, কারণ কেসটা অনেক ক্রিটিক্যাল পর্যায়ে চলে গিয়েছিল। কেস তদন্তে গাফিলতির জন্য হাতিরামকে তখন সাসপেন্ড করা হয়। হাতিরাম কান্না ভেজা চোখে বেল্ট, পিস্তল, টুপি জমা দিয়ে থানা থেকে বের হয়ে আসে। আর তখনও মিডিয়ার রিপোর্টার তাকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে। আর এরই সাথে চতুর্থ এপিসোডও শেষ হয়ে যায়। পঞ্চম এপিসোডের শুরুতে হাতিরামের ছোটবেলার একটা ঘটনা দেখানো হয়। হাতিরামের মা মারা যাবার কারণে হাতিরামের বাবাই তার দেখাশোনা করত, কিন্তু হাতিরামের বাবা প্রতিদিন একই খাবার বানিয়ে হাতিরামকে খেতে দিত। একদিন হাতিরাম বাবাকে বলে একই খাবার প্রতিদিন খেতে আমার ভালো লাগে না, তাই হাতিরামের বাবা তাকে অনেক বকাঝকা করে। রাগে হাতিরাম রাতের বেলা বাড়ি থেকে পালিয়ে যেতে বের হয়। তবে তখন হাতিরামের বাবাও তার পিছু পিছু দৌড়ে যায় তাকে ধরার জন্য। পালানোর জন্য হাতিরাম দৌড়ে রাস্তায় চলে আসে, আর ঠিক তখনই একটা ট্যাক্সির সাথে হাতিরামের অ্যাক্সিডেন্ট প্রায় হয়েই যাচ্ছিল। তখন হাতিরামের বাবা তাকে ধরে নিয়ে আবারও তাকে বেশ কিছুটা মারধর করে। ঘটনা সেখান থেকে আবারও বর্তমান সময় চলে আসে। হাতিরাম সাসপেন্ড হয়ে তখন বাড়িতে এসেছে। যখন হাতিরাম তার স্ত্রীকে সাসপেন্ডের ব্যাপারে সবকিছু খুলে বলবে, ঠিক তখনই সেখানে তার ছেলে সিদ্ধু একটা রিপোর্ট কার্ড নিয়ে আসে। সিদ্ধু তার বাবাকে বলে স্কুলের একটি মিটিং প্রোগ্রামের জন্য রিপোর্ট পাঠানো হয়েছে, যদি সে যেতে না চায় তাহলে সমস্যা নেই, শুধুমাত্র রিপোর্টে সাইন করে দিলেও হবে। তখনই হাতিরাম স্কুলের রিপোর্টে সাইন করে দেয়। পরিস্থিতি বুঝতে পেরে হাতিরাম তার স্ত্রীকে আর সাসপেন্ডের ব্যাপারে কিছুই জানায় না, যাতে পরিবার তার সাসপেন্ডের বিষয়টি জেনে বাড়তি কোনো টেনশন না করে। এরপর দেখা যায় থানার সিবিআই টিমের কাছে আনসারি কেসের সকল রিপোর্ট বুঝিয়ে দিচ্ছে। সেখানে ডিএসপি এবং থানার ওসি সহ সিবিআই টিম উপস্থিত ছিল। আসামি 4 জনের স্টেটমেন্ট আর হাতিরামের করা দিল্লি থেকে চিত্রাকূট পর্যন্ত ইনভেস্টিগেশনের সকল রিপোর্ট সিবিআই বুঝে নেয়। তখন হাতিরামকে থানার বাইরে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। হাতিরাম সাসপেন্ড হলেও থানায় প্রতিদিন সাইন করা ছিল বাধ্যতামূলক, তাই সে থানায় এসেছে। চায়ের দোকানে হাতিরামের পাশে আরও একটা ছেলেকে দেখা যায়। ঠিক তখনই সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত 4 আসামিকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল। ম্যারি গাড়িতে ওঠার আগে হাতিরামের পাশে থাকা ছেলেটার দিকে তাকিয়ে থাকে। হাতিরাম সেটা দেখে বুঝতে পারে নিশ্চয়ই ম্যারি ছেলেটার পরিচিত। যখন হাতিরাম ছেলেটার দিকে তাকায় তখন দেখে ছেলেটি সেখান থেকে চলে গেছে। হাতিরাম এদিকে সাইন করার জন্য থানার ভেতরে যায়। সাইন করে যখন বের হয়ে আসবে ঠিক তখনই থানার ওসি হাতিরামের কাঁধে হাত রেখে গতকালের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে, কিন্তু হাতিরাম তখন রেগে সেই থানা থেকে বের হয়ে আসে। এদিকে সিবিআই 4 জনকে নিয়ে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করে এবং 4 জনের ব্যাপারে অনেক ডিটেলস জানার চেষ্টা করে। তখন সিবিআই জানতে পারে 4 জন দিল্লির কোনো একটি হোটেলে বেশ কিছুদিন যাবৎ একসাথে ছিল, তাই সিবিআই টিম সেখানে গিয়ে তল্লাশি করে আর সেই হোটেল রুম থেকে পাসপোর্ট, আইডি কার্ড এবং পিস্তল খুঁজে পায়। এই হোটেলের এক লোক সিবিআইকে কল দিয়েই ইনফরমেশন দিয়েছে। হাতিরাম সাসপেন্ড হয়ে নদীর পাড়ে বসে মদ পান করতে থাকে। তখন সে তার সাথে থাকা ডায়েরি বের করে ইনভেস্টিগেশনের তথ্যগুলোই দেখছিল। ডায়েরিতে মুকেশ তালরেজার নাম দেখে হাতিরাম ভাবে নিশ্চয়ই মুকেশ তালরেজা এই কেসের সাথে ভালোভাবে জড়িয়ে আছে, আর তাকে যদি ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা যায় তাহলে অনেক তথ্য সামনে চলে আসবে। তাই হাতিরাম দেরি না করে মুকেশ তালরেজার সাথে দেখা করতে অফিসে চলে যায়।
কিন্তু সেখানে থাকা রিসিপশনে মেয়েটার কাছে মুকেশ তালরেজার ব্যাপারে জানতে চাইলে মেয়েটা হাতিরামকে জানায় মুকেশ তালরেজা দুবাই চলে গিয়েছে। এই কথা জানতে পেরে হাতিরাম বুঝতে পারে মুকেশ তালরেজা এই কেসের সাথে ভালোভাবেই জড়িত আছে, তাই বাঁচার জন্যই সে দুবাই পালিয়ে গেছে। এরপর হাতিরাম ডিএসপির বাসায় যায়। ডিএসপি ভগৎ সিংকে হাতিরাম কেসের ব্যাপারে সবকিছু খুলে বলে, যাতে ভগৎ সিং তাকে এই কেসের তদন্তের জন্য আরও একটি সুযোগ দেয়। এদিকে ভগৎ সিং হাতিরামকে বুঝিয়ে বলে যে সে তো এখন সাসপেন্ড অবস্থায় আছে, আর এখন এই কেস সিবিআই হ্যান্ডেল করছে। শুধু শুধু এই কেসের পেছনে পড়ে থেকে নিজের চাকরি যেন হারাতে না হয় সেজন্য সে হাতিরামকে বুঝিয়ে বলে। এদিকে ডলি তার কুকুর নিয়ে হাসপাতালে যায়, কারণ ডলির কুকুর সাবিত্রী তখন প্রেগনেন্ট ছিল। কিছুদিনের মধ্যেই সাবিত্রী বাচ্চা প্রসব করবে। ঠিক তখনই ডলির কাছে সিবিআই থেকে কল আসে। ডলিকে সিবিআই সঞ্জীব মেহরার ব্যাপারে জিজ্ঞেস করে। সঞ্জীব মেহরার ফোন অফ পেয়ে তাকে কল দিয়েছে। তখন ডলি জানায় সঞ্জীব মেহরা হয়তো অফিসে আছে, কিন্তু সিবিআই জানায় তারা অফিসেও খোঁজ নিয়েছে, সঞ্জীব এখন অফিসে নেই। তাই ডলি সঞ্জীবের সাথে থাকা গার্ডদের কল দিয়ে জানতে চায় সঞ্জীব কোথায় আছে। গার্ড জানায় সঞ্জীব এখন অফিসেই আছে। তখন ডলি বুঝতে পারে গার্ড তাকে মিথ্যা বলছে। মূলত সঞ্জীব মেহরা তখন তার সহকর্মী সারার ফ্ল্যাটে ছিল, আর সারার সাথে সে ঘনিষ্ঠ মুহূর্ত পার করছে। তখন গার্ড সঞ্জীব মেহরাকে কল দিয়ে জানায় সিবিআই তার সাথে কথা বলতে চায়। আর ঠিক তখনই ডলি নিজের গাড়ি নিয়ে অ্যাপার্টমেন্টের নিচে দাঁড়ালে সঞ্জীব মেহরাকে সারার সাথে ফ্ল্যাটে দেখতে পায়। এটা দেখার পর ডলি খুব ভেঙে পড়ে, কারণ সঞ্জীব মেহরা তার অগোচরে অন্য মেয়ের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়েছে। এরপর দেখা যায় সিদ্ধু রাস্তা দিয়ে যাবার সময় রাজুকে গাড়ি নিয়ে যেতে দেখে। রাজ সিদ্ধুর সামনে গাড়ি থামায়। গাড়িতে রাজুর সাথে আরও কিছু ছেলেও ছিল। রাজু সিদ্ধুকে ঘুরতে যাবার কথা বলে, কিন্তু সিদ্ধু তখন যেতে চায় না। রাজু চলে যাবার পর সিদ্ধু রাজুর রুমে চলে যায়। সেখানে থাকা আলমারির ভেতর সিদ্ধু রাজুর কাছে থাকা একটা পিস্তল দেখতে পায়। রাজু তখন পিস্তলটি নিজের ব্যাগে নিয়ে নেয়, যাতে এরপর থেকে স্কুলে যদি কোনো ছেলে তাকে বুলি করে তাহলে পিস্তল বের করে তাদের উচিত শিক্ষা দিতে পারে। পরের দৃশ্যে সঞ্জীব মেহরা এবং সারাকে সিবিআই অফিসে দেখা যায়। সিবিআই অফিসার সঞ্জীব মেহরাকে জানায় তাকে যে টিম মার্ডার করতে চেয়েছিল ওরা মূলত আউট অফ বর্ডার থেকে আসা চক্র, অর্থাৎ এই চারজন পাকিস্তানের লস্করে তাইয়েবার সাথে জড়িত। সিবিআই অফিসার আরও জানায় দুজনের কাছে অনেক প্রমাণও পেয়েছে এবং ওরা জানিয়েছে পাকিস্তান থেকে তারা অস্ত্র সাপ্লাই এনেছে এবং সঞ্জীব মেহরাকে মারার প্ল্যানও করেছে। কিন্তু মার্ডার করার আগেই ইনফরমেশন লিক হয়ে যায় আর দিল্লি পুলিশের হাতে তারা ধরা পড়ে। সিবিআই অফিসারের কাছ থেকে এসব শোনার পর সঞ্জীব মেহরার একটাই প্রশ্ন ছিল, ওরা কেন সঞ্জীব মেহরাকেই মারতে চেয়েছে। তখন সিবিআই অফিসার জানায় সঞ্জীব মেহরা একজন সাংবাদিক আর উপস্থাপক। যদি তারা কোনো সাংবাদিককে মারতে পারে তাহলে মিডিয়াতে অনেক শোরগোল পড়ে যাবে আর জঙ্গিদের দেশের সবাই ভয় পেয়ে যাবে, আর সেই সুযোগ নিয়েই জঙ্গি গোষ্ঠী তাদের কাজ সহজে করতে পারবে। পরদিন সকালে সিদ্ধু স্কুলে যায়। তখন স্কুলের সবাই সিদ্ধুকে বুলি করতে থাকে, কিন্তু সিদ্ধু তখন কাউকে কিছু না বলে সোজা ওয়াশরুমে চলে যায়। কিন্তু ওয়াশরুমে যাবার পর সিদ্ধু অদ্ভুত একটা সাউন্ড শুনতে পায়। ওয়াশরুমের উপরে উঠে যখন সে ভেতরে উকি দেয় তখন ভেতরে দুটো ছেলে মেয়েকে খারাপ অবস্থায় দেখতে পায়। সিদ্ধুকে দেখে মেয়েটা চিৎকার করে ওঠে, আর সিদ্ধু তখন ওয়াশরুম থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। সিদ্ধুর পেছনে ওই দুইজন বের হয়ে সবাইকে বলে দেয় সিদ্ধু মেয়েটার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছে। তখন বাইরে থাকা সব ছেলেরা সিদ্ধুকে ধরে ফেলে, কিন্তু সিদ্ধু বলে সে এমন কিছুই করেনি। কিন্তু কিছু না শুনেই সিদ্ধুকে সবাই মারার চেষ্টা করে। সিদ্ধু রেগে তখন ব্যাগে থাকা রাজুর পিস্তল বের করে তাক করে, আর তখনই সেখানে থাকা সবাই সিদ্ধুর হাতে পিস্তল দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এই ঘটনা স্কুল প্রিন্সিপাল জানতে পারে। তারপর তার হাতিরামকে কল দিয়ে সেখানে ডেকে পাঠায়। হাতিরাম স্কুলে আনসারিকে নিয়ে আসে, কিন্তু মদ্যপান করার কারণে হাতিরাম প্রিন্সিপালের সাথে ঠিকমতো কথাও বলতে পারছিল না। হাতিরাম প্রিন্সিপালকে জানায় এটা তার সার্ভিসের পিস্তল, কিন্তু প্রিন্সিপাল তাকে অনেক কড়া কড়া কথা শোনাতে থাকে। আনসারি প্রিন্সিপালকে তখন ভালোভাবে বিষয়টা বুঝিয়ে বলে কিছুটা সামলে নেয়। এরপর হাতিরাম সিদ্ধুকে নিয়ে বাড়িতে চলে আসে। সিদ্ধুকে জিজ্ঞেস করে পিস্তলটা কার আর কোথা থেকে পেয়েছে। সিদ্ধু তখন কিছুই বলে না। তখন হাতিরাম তার স্ত্রীর সামনে সিদ্ধুকে বকাঝকা করে মারতে থাকে। হাতিরামের স্ত্রী তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু হাতিরাম তখন তার স্ত্রীকেও অনেক বকাঝকা করে। এদিকে সিদ্ধু কিছু না বলায় হাতিরাম ধরেই নেয় পিস্তলটা নিশ্চয়ই ওর বন্ধুদের কারো হবে। তাই হাতিরাম পিস্তল নিয়ে বের হয় সিদ্ধুর বন্ধুদের কাছে যাওয়ার জন্য। এটা দেখে সিদ্ধু রাগে আয়নায় নিজের মাথায় আঘাত করে, আর সাথে সাথে আয়না ভেঙে সিদ্ধুর মাথা ফেটে রক্ত বের হতে থাকে। হাতিরাম শব্দ পেয়ে দৌড়ে এসে দেখে সিদ্ধু আয়নায় মাথা ফাটিয়েছে। তাই হাতিরাম দ্রুত ছেলেকে কোলে নিয়ে হসপিটালে নিয়ে যায়। এদিকে সঞ্জীব মেহরা সে বিজনেসম্যান বিক্রমের সাথে দেখা করতে যায়, যে তাকে অফারের জন্য ডেকেছিল। বিক্রম সঞ্জীবকে একটা ডিলের ব্যাপারে জানায়। বিক্রম সঞ্জীবের বসকে অফার করেছিল তার কাছে টিভি চ্যানেলটা বিক্রি করে দেওয়ার জন্য, কিন্তু সঞ্জীবের বস বিক্রমকে জানায় সে চ্যানেলটা নাকি বিক্রি করবে না, বরং সে উল্টো চ্যানেলের দাম বাড়াতে থাকে।
আর এই ডাউন চ্যানেল বেশি দাম দিয়ে কিনে বিক্রম কি করবে? তখন সঞ্জীব বিক্রমকে বলে বেশি দাম দিয়ে চ্যানেলটি কিনে নিতে। বিক্রয় জানতে চায় তাতে সঞ্জীবের কি লাভ। সঞ্জীব জানায় চ্যানেলটি কিনে তাকে পার্মানেন্ট জবে রাখতে হবে এবং চ্যানেলের 10% প্রফিট শেয়ার করতে হবে। আর সেটা হলেই সঞ্জীব চ্যানেলটি কেনার ব্যবস্থা করে দেবে। এরপর চ্যানেলের টিআরপি বাড়ানোর ব্যবস্থা সঞ্জীব নিজে থেকেই করে দেবে। সঞ্জীবের কথায় বিক্রম তখন রাজি হয়ে যায় আর তাদের দুজনের মধ্যে একটা ডিল হয়। এরপর সঞ্জীব মেহরা টিভি চ্যানেলের লাইভ টেলিকাস্ট নিউজে সিবিআই থেকে পাওয়া তথ্য এবং গ্রেফতারকৃত 4 জনের ডিটেলস উপস্থাপন করে। সঞ্জীব মেহরা নিজের উপর হওয়া হামলার পরিকল্পনার ব্যাপারে নিউজ করার পর সেটা সাথে সাথে ভাইরাল হয়ে যায়। চ্যানেলের টিআরপিও দ্রুতই বেড়ে যায়। এদিকে আনসারি বাসায় হাতিরামকে দেখা যায়। হাতিরাম নিজের সাসপেন্ড এবং পরিবারের সমস্যা নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল। সঞ্জীব মেহরার নিউজ দেখে আনসারি হাতিরামকে বলে, আমরা শুধু 4 জনের কথা মতো দিল্লি থেকে চিত্রাকূট, পাঞ্জাব সব জায়গায় ঘুরেছি, আমাদের কাছে ওরা সত্যিটা বলেনি। এসব শুনে হাতিরাম যখন চলে যাচ্ছিল তখনই আনসারি হাতিরামকে জানায় আগামীকাল সিবিআই একটা অফিসিয়াল মিডিয়া প্রেস কনফারেন্স করবে আর কনফারেন্সে এই কেসের ব্যাপারে সকল তথ্য তুলে ধরবে। পরের দিন সিবিআই মিডিয়া প্রেস কনফারেন্সে গ্রেফতারকৃত 4 জনকে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্করে তাইয়েবার সদস্য হিসেবে পরিচয় দেয়। এরপর এক এক করে 4 জনের ব্যাপারে ব্রিফিং দিতে থাকে। সেখানে হাতিরাম আনসারিকে দেখা যায়। আনসারির পাশে সারাও বসেছিল। সারা হাতিরামকে দেখে জিজ্ঞেস করে, স্যার আপনি কেসে তদন্ত করেছেন, পরে কি জানতে পেরেছেন? আসলে আমি এই কেসের ব্যাপারে সামান্য তথ্য জানার কারণে কিউরিওসিটি থেকে জিজ্ঞেস করলাম। তখন হাতিরাম বলে, কিউরিওসিটির জন্যই আমি সাসপেন্ড হয়েছি, আপনি এসব কিউরিওসিটি বাদ দিয়ে যা দেখানো হচ্ছে দেখতে থাকুন। তখন সেখানে থাকা আনসারি বুঝতে পারে সিবিআই কেসে 4 জনকে ভুলভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে, তাই আনসারিও সেখান থেকে বের হয়ে আসে। আনসারিকে বের হতে দেখে হাতিরামও উঠে বাহিরে চলে আসে। তখন হাতিরামের পকেট থেকে একটা ডায়েরি পড়ে যায় আর ডায়েরিটা সারা দেখে সেখান থেকে তুলে নেয়। বাহিরে গিয়ে হাতিরাম এবং আনসারি সিবিআই এর দেখানো প্রমাণের সাথে নিজেদের তদন্তের কথা বলতে থাকে। হাতিরাম জানায় তারিকের বাড়িতে তদন্ত করে আসার পরেও কিভাবে সিবিআই তারিকের বাড়ি থেকে সুইসাইড নোট খুঁজে পেয়েছে। আনসারি হাতিরামকে অন্য একটি বিষয়ের ব্যাপারে বলে, সিবিআই দেখিয়েছে কাবির এম এর কাছে তার একটা উর্দু লেখা বই পেয়েছে যার উপর কাবিরের নাম লেখা, কিন্তু কাবির আনসারিকে বলেছিল সে নাকি উর্দুই জানে না। এসব বিষয়ে কথা বলার পর হাতিরাম এবং আনসারি বুঝতে পারে সিবিআই কেসটি ভিন্ন খাতে প্রভাবিত করে ক্লোজ করতে যাচ্ছে। আর এখানেই 5ম এপিসোড শেষ হয়। এপিসোড 6। এপিসোডের শুরুতে পূর্বে কাবির ও তার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা দেখানো হয়। একটা ট্রেনের বগিতে পাশাপাশি 2টো পরিবারকে দেখতে পাই। একজন মুসলমান লোক তার ছেলেকে নিয়ে এক পাশে বসে আছে, অন্য পাশে এক মহিলা তার মেয়ে আর তার ছোট একটা বাচ্চাকে নিয়ে বসেছিল। ছেলে এবং মেয়ে দুজনের মধ্যেই কিছুটা ভাবের আদান প্রদান হচ্ছিল। তখন লোকটি তার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য টিফিন বক্স থেকে খাবার বের করে, আর তখনই হিন্দু মহিলাটি খাবারের গন্ধে সিট থেকে উঠে বমি করতে শুরু করে। ঠিক তখন ট্রেন একটি স্টেশনে এসে থামে। স্টেশনে কিছু উগ্রপন্থী হিন্দুদের মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল করতে দেখা যায়। কাহিনী আবারও বর্তমানে চলে আসে। হাতিরাম এবং আনসারি দিল্লির সেই হোটেলে আসে, যে হোটেল থেকে সিবিআই 4 জনের বিরুদ্ধে অনেকগুলো প্রমাণ পেয়েছে। লোকটির সাথে কথা বলে হাতিরাম জানতে পারে সে ওই 4 জনের সাথে অ্যাগ্রিমেন্ট করে রুম ভাড়া দিয়েছিল। তখন হাতিরাম খেয়াল করে সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। মালিকের সাথে কথা বলার পর হাতিরাম আনসারিকে অ্যাগ্রিমেন্ট হওয়ার সময়কার সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে বলে। এরপর হাতিরাম রেল স্টেশনে আসে সেই ছেলেটির সাথে দেখা করতে, যাকে ম্যারি থানার বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। হাতিরাম ছেলেটির কাছে ম্যারির ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ছেলেটি জানায় ম্যারির আসল নাম চিনি, আর চিনি ছোটবেলা থেকেই তার সাথে কাজ করছে। অর্থাৎ আমরা আগের এপিসোডে চিনির ছোটবেলার সাথে যেই ছেলেটাকে দেখেছিলাম এটা সেই ছেলে। এরপর ছেলেটি চিনির ছোটবেলার কথা হাতিরামকে বলতে থাকে। ফ্ল্যাশব্যাকে চিনি আর ছেলেটির ছোটবেলার ঘটনা দেখানো হয়। ছেলেটি চিনিকে একটি ট্রেনে দেখতে পায়। চিনির মা বাবা মারা যাওয়ার কারণে চিনির মামা ওকে একটা ট্রেনে তুলে দেয়। ছেলেটি সেদিন চিনিকে কলা খেতে দেয়। কলা খাবার পরে চিনিকে ছেলেটি একটি বস্তিতে সাথে নিয়ে যায়। এরপর একই বয়সের বাচ্চারা মিলে ট্রেনের যাত্রীদের ব্যাগ চুরি করার কাজ করত। চিনিও সবার সাথে মিশে একসাথে থাকতে শুরু করে। বিভিন্নভাবে সবাই মিলে ট্রেনের যাত্রীদের থেকে টাকা সংগ্রহ করে চলত। চিনি মাঝে মধ্যে বউ সেজে ট্রেনে টাকা তুলত, আর ওই সময় বস্তির একটা বড় ছেলে চিনিকে কুদৃষ্টিতে দেখে। এরপর একদিন ওই লোকটি রাতে চিনিকে ডেকে নিয়ে রেপ করে। তখন থেকে চিনি বস্তির অনেকের লালসার শিকার হয়। বড় হবার পর চিনি একটি নাইট স্কুলে পড়তো। এরপর মাসাজ করা শিখে সে একটা পার্লারে কাজ শুরু করে, আর সেখান থেকেই তালরেজা চিনিকে কাজের জন্য নিয়ে যায়। তখন হাতিরাম জিজ্ঞেস করে তালরেজা চিনিকে দিয়ে কি কাজ করাতো। ছেলেটি উত্তর দেয় তালরেজা চিনিকে বিভিন্ন লোকের সাথে থাকার জন্য পাঠাতো। এছাড়াও বিভিন্ন জায়গায় অবৈধ মাল পাঠানোর জন্য সে চিনিকে কাজ দিত।
কারণ চিনি মেয়েদের মতো দেখতে, আর ছেলেদের সাথে কোনো মেয়ে থাকলে পুলিশ সহজে সন্দেহ করে না। এরপরই দেখা যায় সিবিআই 4 জনকে একটি সেলে দেয়। সেখানে অনেক কয়েদি ছিল। চিনিকে দেখে কয়েদিরা বাজে দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে রাজুর কাছে থাকা পিস্তল নিতে বড় একজন লিডার আসে, কিন্তু রাজুর আলমারি থেকে সিদ্ধু পিস্তল নিয়ে যাওয়ার কারণে রাজু সেখানে তা খুঁজে পায় না। পিস্তল দিতে না পারার কারণে লোকটি রাজুকে মারধর করে। তখন সিদ্ধু এসে রাজুকে মারতে দেখে ভয় পেয়ে যায়। রাতে হাতিরাম যখন বাসায় আসে তখন সিদ্ধু তার বাবার কাছে থাকা রাজুর পিস্তলটা চায়, কারণ পিস্তলের জন্য রাজুকে আজ সবাই মেরে গেছে। কিন্তু হাতিরাম ছেলের কোনো কথা না শুনে পিস্তলটা নিয়ে বের হয়ে চলে যায়। হাতিরাম এবং আনসারি সেই হোটেলের অফিসে রাতে তালা ভেঙে ভেতরে ঢুকে। সেখানে সিসিটিভি ফুটেজ চেক করার পর লোকটির বলা তারিখের কোনো সিসিটিভি ফুটেজই খুঁজে পায় না, কিন্তু হাতিরাম ড্রয়ার খুঁজে একটা টিকিট পায়। আর সেই টিকিটেই দেখা যায় হোটেলের মালিক সেদিন হোটেলে ছিল না, বরং পরিবার নিয়ে ট্যুরে অন্য কোথাও গিয়েছিল। তখন আনসারি আর হাতিরাম বুঝতে পারে হোটেল মালিক মিথ্যা কথা বলেছে, আর এই সব কিছুই সিবিআই এর সাজানো নাটক ছিল। এরপর দেখা যায় আনসারি সিভিল ড্রেসে থানায় আসে, আর কেস ফাইল রাখার রুমে ঢুকে একটা ফাইল থেকে কবিরের হিস্ট্রি বের করে মোবাইলে তার ছবি তুলে। ঠিক তখনই আনসারিকে থানার ওসি দেখে ফেলে। তখন আনসারি দ্রুত সেখান থেকে বের হয়ে আসে, কিন্তু ওসি ফাইলটি খুলে বুঝতে পারে আনসারি কাবিরের হিস্ট্রি ছবি তুলে নিয়েছে। কাবিরের ব্যাপারে জানার জন্য হাতিরাম আনসারিকে সাথে নিয়ে কাবিরের দাদার সাথে দেখা করতে সিনেমা হলে যায়। সেখানে লোকটির সাথে কথা বলে হাতিরাম জানতে পারে কাবির ছোটবেলায় স্কুলে ছোটখাটো চুরি করত। স্কুলের বাইরে সাইকেল আর বাইকও চুরি করা শুরু করে, আর যখন কাবিরের নামে ক্রিমিনাল রেকর্ড হয় তখন থেকে সে জেলে যায়, আবার কিছুদিন পর বের হয়ে আসে। এরপর হাতিরাম জিজ্ঞেস করে মুসলমান হওয়া সত্ত্বেও কাবিরের খাতনা করানো হয়নি কেন। ওর কাছে আমরা শুধু একটি অপারেশনের রিপোর্ট পেয়েছি। তখন কাবিরের দাদা বলে আমি এটা করিয়েছি, কারণ ছেলের সাথে যেটা হয়েছে কাবিরের সাথে যেন কখনো সেটা না হয়। এরপর কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়। ট্রেন থেকে কাবির এবং তার বাবাকে উগ্রপন্থীরা টেনে নামায়। তারপর কাবিরের সামনে সবাই ওর বাবাকে অনেক মারধর করে। এক পর্যায়ে ছুরি দিয়ে কুপিয়ে কাবিরের সামনে ওর বাবাকে উগ্রবাদীরা মেরে ফেলে। এই কারণেই কাবিরকে মুসলমান বানানো হয়নি। এরপর দেখা যায় জেলখানায় কাবির আর চিনি একসাথেই বসেছিল। তখন একটি ছেলে মুখ ঢেকে হাতে ব্লেড নিয়ে এসে পাকিস্তানি বলে কাবিরের গলায় একটা পোঁচ মেরে দেয়। অন্যদিকে সিদ্ধুকে বাড়ির সামনে থেকে রাজু ঘুরতে যাবার কথা বলে বাইকে তুলে একটা ব্রিজের কাছে নিয়ে যায়। সেখানে আগে থেকে অনেকগুলো ছেলে দাঁড়িয়েছিল। রাজু আগেই জানতে পারে আলমারির ভেতর থেকে সিদ্ধু পিস্তলটা চুরি করেছে, তাই সেখানে এনে সিদ্ধুর কাছে পিস্তলের কথা জানতে চায়। সিদ্ধু স্বীকার না করলে রাজু সিদ্ধুকে ব্যাপক মারধর করে। রাতে হাতিরাম যখন আনসারিকে নিয়ে বাড়ি আসে তখন জানতে পারে পিস্তলের জন্য রাজু সিদ্ধুকে ডেকে নিয়ে মেরেছে। হাতিরাম ছেলের অবস্থা দেখে অনেক রেগে যায়। আনসারি আর সিদ্ধুকে নিয়ে পিস্তল সহ সে রাজুর কাছে যায়। তারপর রাজুকে মারধর করে ওদের গ্যাং লিডারের কাছে যায়। সেখানে গিয়ে হাতের কাছে যাকে পায় হাতিরাম তাকেই মারতে থাকে। যখন সেই লিডার বাহিরে আসে তখন তাকে পিস্তল দিয়ে থ্রেট দেয় যাতে এরপর থেকে কেউ তার ছেলেকে বিরক্ত বা মারধর না করে। সিদ্ধুকে নিয়ে বাড়ির সামনে আসার পর হাতিরামের কাছে একটা কল আসে। হাতিরাম জানতে পারে জেলের ভেতর কেউ কাবিরকে মেরে ফেলেছে। হাতিরাম আনসারিকে নিয়ে দ্রুত হসপিটালে চলে যায়। সেখানে দেখা যায় কাবিরের লাশ স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে। সারাও সেখানে ছিল। তারপর সারা হাতিরামের ডায়েরিটা দিয়ে বলে এই কেস তদন্ত করা উচিত বিশাল ত্যাগীকে নিয়ে। এরপর সারা হাতিরাম এবং আনসারির সাথে বিশাল ত্যাগী এবং চিত্রাকূট জায়গার ব্যাপারে অনেক ইনফরমেশন দেয়। সারা চিত্রাকূটের কালেক্ট করা আগের কিছু ছবি হাতিরামকে দেখায়। তখন হাতিরাম সেই ছবিগুলোর একটি ছবিতে গোয়ালা গুজারের সাথে একজন পুলিশ অফিসারের ছবি দেখতে পায়। আর সেই পুলিশ অফিসার কেউই নয়, বরং বিশাল ত্যাগীর স্কুলের পিটি টিচার। আর এরই সাথে ষষ্ঠ এপিসোড শেষ হয়ে যায়। সপ্তম এপিসোডের শুরুতে একটা জঙ্গলের ভেতরে গোলগুজারকে তার কিছু লোক দিয়ে একজন ডাক্তারের চোখ বেঁধে নিয়ে যেতে দেখা যায়। ডাক্তার বেশ কিছুটা হেঁটে যাওয়ার পর চোখ খুলে দিতে বললে গোয়ালা গুজারের লোক ডাক্তারের মুখের ভেতর পিস্তলের নল ঢুকিয়ে মেরে ফেলার হুমকি দেয়। এরপর গোয়ালা গুজার ডাক্তারকে একটা বাড়ির সামনে নিয়ে যায়। রুমের বাহিরে একজন পাহারাদার দাঁড়িয়েছিল। ডাক্তার রুমের সামনে গেলে তখন সে ভয়ে কেঁপে ওঠে, কারণ রুমের ভেতর একটা খাটে ডুনাল্লিয়া অর্থাৎ মাস্টারজি শুয়েছিল। ডুনাল্লিয়ার শারীরিক অবস্থা ভালো না থাকার কারণে গোয়ালা গুজার ডাক্তারকে ধরে এনেছে। এরপর বর্তমান সময়ের ঘটনা দেখানো হয়। হাতিরাম চিত্রকূট যাবার জন্য বাড়ি থেকে রেডি হয়ে বের হয়। আনসারি তাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়। তখন হাতিরামকে থানার ওসি কল দিয়ে জানতে চায় কেন আজ সাইন করতে থানায় যায়নি। তখন হাতিরাম ওসিকে মিথ্যে বলে যে তার ডেঙ্গু জ্বর হয়েছে। কিন্তু ওসি যখন জিজ্ঞেস করে বাইরে থাকার শব্দ পাচ্ছে কেন, তখন হাতিরাম জানায় ডেঙ্গু টেস্ট করতে গিয়েছে। ওসির সাথে কথা বলার পর আনসারি তার নিজের পিস্তলটা হাতিরামকে দিয়ে বলে চিত্রাকূটে সাবধানে থাকতে,
কেননা সেখানে পদে পদে বিপদ আসতে পারে। আর যতটা সম্ভব পিস্তল ব্যবহার না করার জন্য অনুরোধ করে, কারণ পিস্তল ব্যবহার করলে আনসারির চাকরি চলে যেতে পারে। এরপর জেলে দেখা যায় সব কয়েদি একসাথে গোসল করছে। সেখানে তখন চিনি আসে গোসল করার জন্য। ছোট থেকেই চিনি মেয়েদের মতো থাকার কারণে সেখানে থাকা লোকগুলো চিনিকে খারাপ দৃষ্টিতে দেখতে থাকে। চিনি বুঝতে পেরে তখন দ্রুতই সেখান থেকে গোসল করে চলে যায়। তখন সেখানে একটা কুকুর আসলে বিশাল ত্যাগী অনেক খুশি হয়। কুকুরের সাথে সবাই খেলছিল, কিন্তু হঠাৎই এক কয়েদি এসে কুকুরটিকে মারতে থাকে, এমনকি পা দিয়ে লাথিও মারে, যা দেখে বিশাল ত্যাগী নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ওই কয়েদিকে মারতে শুরু করে। তখন সেখানে কয়েদি পুলিশ এসে ত্যাগীকে আটকায়। এখানে বোঝা যায় ত্যাগী কুকুরদের অনেক বেশি ভালোবাসে, আর কুকুরদের উপর কেউ অত্যাচার করলে সে তা মোটেও সহ্য করতে পারে না। অন্যদিকে দেখা যায় হাতিরাম চিত্রাকূট যাবার পথে বাস ড্রাইভার রাস্তায় একটা কুকুরকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে। কুকুরটি রাস্তাতেই পড়েছিল। হাতিরামের খারাপ লাগলেও বাস ড্রাইভারের যেন তাতে কোনো বিন্দুমাত্র অনুশোচনাও হয় না। এরপর দেখা যায় সঞ্জীব বিক্রমের সাথে ডিল করে চ্যানেলের মালিকের কাছে যায়। সঞ্জীব চ্যানেল মালিককে বলে, আমি আপনার চ্যানেল ডুবিয়েছিলাম, এখন আমি আপনার চ্যানেলের অবস্থা আগের থেকে ভালো অবস্থায় নিয়ে এসেছি। এখন চ্যানেল বিক্রি করে আপনি আগের তুলনায় অনেক বেশি টাকা পাবেন। কিন্তু চ্যানেল মালিক সঞ্জীবকে মোটেও পছন্দ করত না, তাই সে শুধু সঞ্জীব মেহরার কথাগুলো শুনে চুপ ছিল। এদিকে হাতিরাম চিত্রাকূট পৌঁছানোর পর বাস স্ট্যান্ড থেকে একটা সিএনজি নিয়ে বিশাল ত্যাগীর স্কুলে চলে যায়। সেখানে পিটি টিচারের সাথে দেখা করার পর পিটি টিচার বলে, স্যার আমি তো আপনাকে সবই বলে দিয়েছিলাম, তাহলে এখন আবার কি জানতে চান? তখনই হাতিরাম জিজ্ঞেস করে, আপনি আমায় তখন কেন বলেননি আপনি বিশাল ত্যাগীর মাস্টারজি? এরপর হাতিরাম একটা ছবি দেখিয়ে পিটি টিচারকে জিজ্ঞেস করে, আপনি পুলিশে থাকা অবস্থায় বাজপাইয়ের সঙ্গে কেন ছিলেন? এখন কি সবটা শুরু থেকে বলবেন? তখন পিটি টিচার পুরো ঘটনা বলতে শুরু করে। আমরা তখন ফ্ল্যাশব্যাকে দেখি পিটি টিচার তখন চিত্রাকূট থানার পুলিশ ছিলেন। একদিন রাতে ডুনালিয়া থানায় আসে। তখন পিটি টিচার অর্থাৎ মাস্টারজি ডুনালিয়াকে একবার নিজের চোখে দেখতে চায়। সে সময় সবাই ডুনালিয়ার পূজা করত। মাস্টার ডুনালিয়াকে দেখার জন্য রুমের দরজা একটু খুলে উকি দিতেই একজন লোক পেছন থেকে তার গলা চেপে ধরে বলে, আজ পর্যন্ত কেউ ডুনালিয়াকে দেখা তো দূরের কথা ছায়া অবধি দেখেনি, আর তুই তাকে দেখতে চাস? তখন মাস্টার বলে, স্যার আমার এই পুলিশের চাকরি ভালো লাগে না, আমি ডুনালিয়ার সাথে দেখা করতে চাই, তার ফৌজ হয়ে কাজ করতে চাই। তখন লোকটি জানায় সবাই চাইলেই ডুনালিয়ার ফৌজ হয়ে কাজ করতে পারে না, কারা তার হয়ে কাজ করতে পারবে সেটা সে নিজে ঠিক করে। লোকটি তখন ঘাট ধরে মাস্টারজিকে ডুনালিয়ার কাছে নিয়ে আসে। ডুনালিয়াকে বলে, এই লোক চাকরি ছেড়ে ফৌজ হতে চায়। তখন ডুনালিয়া হাতের ইশারা দিয়ে তাকে না বলে দেয়, কিন্তু মাস্টার ডুনালিয়াকে অনেক অনুরোধ করে তার দলে কাজ দেওয়ার জন্য। তখন ডুনালিয়া তাকে কাজ দেয় বাজপাইদের সঙ্গে থাকার, আর তার সাথে কারা দেখা করতে আসে তার খবর ডুনালিয়াকে দেয়ার। এসব শুনে হাতিরাম জিজ্ঞেস করে, তাহলে তুমি কিভাবে ডুনালিয়ার দলে যোগ দিলে? তখনই পিটি টিচার বলে, আমার যখন পুলিশের চাকরি চলে যায় তখন ডুনালিয়া আমায় এই স্কুলে পিটি টিচার হিসেবে কাজ দেয়, আর আমার একটি স্টুডেন্টের জীবন সে বাঁচিয়েছিল। সেই স্টুডেন্ট আর কেউই নয়, বরং বিশাল ত্যাগী। বিশাল ত্যাগী যখন স্কুলের মধ্যে 3 স্টুডেন্টের মাথা হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেলে, তখন ত্যাগীকে মারার জন্য লোক এগিয়ে আসে। তখন পিটি টিচার বিশাল ত্যাগীকে নিয়ে গোয়ালা গুজারের কাছে যায়। গোয়ালা গুজারকে সব খুলে বলার পর গোয়ালা গুজার জানায় এই ছেলেকে মাস্টারজি অর্থাৎ ডুনালিয়া রাখবে না। পিটি টিচার অনেক অনুরোধ করে এবং জানায় কিছুক্ষণ আগে 3 জনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে সে মেরে ফেলেছে, তাই ছেলেটির জীবন এখন সংকটে আছে। এখন শুধু ডুনালিয়া মাস্টারজি ওকে বাঁচাতে পারবে। সবকিছু শোনার পর গোয়ালা গুজার বিশাল ত্যাগীকে নিয়ে ডুনালিয়ার কাছে যায়। ত্যাগী সেখানে বেশ কিছু মাস থাকার পরেও ডুনালিয়ার সাথে দেখা হয়নি। থাকা খাওয়া সবই ঠিক ছিল, কিন্তু ত্যাগী এখনও তাকে দেখতে পারেনি যে তার নতুন জীবন দিয়েছে। ত্যাগী সবসময় ডুনালিয়া মাস্টারের সাথে দেখা করার জন্য অপেক্ষা করতে থাকে। সেখানে অনেক কুকুর ছিল। ত্যাগীর আগে থেকেই কুকুর পছন্দ, তাই ত্যাগী সেই কুকুরদের সাথে মিশে যায়। একদিন রাতে ডুনালিয়া মাস্টার নিজেই ত্যাগীর পরীক্ষা নিতে হাজির হয়। তার সাথে থাকা লোক ত্যাগীর মুখ দেয়ালের সঙ্গে চেপে ধরে থাকে। তখন ডুনালিয়া বলে, আমি তোর কথা অনেক শুনেছি, আর এটাও শুনেছি যে তোর অনেক কুকুর পছন্দ। তুই প্রথম পরীক্ষায় পাশ করেছিস, কারণ যে ব্যক্তি কুকুর পছন্দ করে তাদের হৃদয়ে কোনো দাগ থাকে না। এর পরের পরীক্ষাও তোকে দিতে হবে। পরীক্ষা ছাড়া কেউ সফল হতে পারে না, আর পরীক্ষা দেওয়া ছাড়া কেউ তো আমার ফৌজ হতেই পারে না। তখন ত্যাগী জানায় ও সব পরীক্ষা দিতে তৈরি। অবশেষে ত্যাগী ডুনালিয়া মাস্টারের চেহারা দেখতে পায়। ত্যাগী সাথে সাথে মাস্টারের পায়ে পড়ে যায়। এরপর ত্যাগীকে একটি পরীক্ষা দিতে হয়। তখন ত্যাগী দেরি না করে সেখানে থাকা হাতুড়ি দিয়ে নিজের হাতের একটা আঙ্গুল কেটে ফেলে, আর তখন থেকেই ত্যাগী ডুনালিয়া মাস্টারের ফৌজের সদস্য হয়ে যায়। একদিন ত্যাগীর কাছে ডুনালিয়া মাস্টারের প্রথম কাজ আসে। একটি লোককে ত্যাগীর খুন করতে হবে। ত্যাগী তার সিনিয়র একজনের সাথে লোকটির বাড়ির সামনে যায়। সিনিয়র লোকটি তখন ত্যাগীকে বুঝিয়ে বলে, আমরা যদি কাউকে খুন করতে চাই তাহলে প্রথম 2-3 দিন তার উপর নজর রাখতে হয়, সুযোগ বুঝে তারপরই খুন করতে হয়।
কিন্তু ত্যাগীর রক্ত এতটাই গরম ছিল যে সিনিয়রকে বাইক নিয়ে লোকটির কাছে যেতে বলে। বাইক নিয়ে লোকটির কাছে গেলে ত্যাগী একটি হাতুড়ি দিয়ে লোকটির চোখে জোরে আঘাত করে, যার কারণে লোকটির সাথে সাথে মারা যায়। দেখতে দেখতে ত্যাগী ডোনাল্ডিয়া মাস্টারের নির্দেশে একের পর এক খুন করতে থাকে, অর্থাৎ ত্যাগী ডোনাল্ডিয়া মাস্টারের অনেক বিশ্বস্ত সৈনিকে পরিণত হয়। ফ্ল্যাশব্যাক শেষে হাতিরাম পিটি টিচারের কাছে জানতে চায় এখন তাহলে ত্যাগী দিল্লি গিয়ে কেন সঞ্জীব মেহরাকে খুন করতে চেয়েছে আর কাজটি কে দিয়েছে। তখন পিটি টিচার জানায় বিশাল ত্যাগীর সাথে তার আরও 15 বছর আগে দেখা হয়েছে, এরপর থেকে আর কখনোই দেখা হয়নি। ত্যাগী দিল্লি কেন গিয়েছে তা সে কিছুই জানে না। তখন হাতিরাম পিটি টিচারের কাছ থেকে জেনে নেয় ডোনাল্ডিয়া বা গোয়ালা গুজারকে কোথায় পাওয়া যাবে। হাতিরাম গোয়ালা গুজারকে দেখার জন্য একটি বাড়ির সামনে যায়। সেখানে গ্রামের অনেক লোক গোয়ালা গুজারের সাথে দেখা করার জন্য আগে থেকেই বসেছিল। তখন গোয়ালা গুজারের 2 জন লোক বেলকনিতে এসে সবাইকে বলে আজ গোয়ালা গুজার দেখা করতে পারবে না, সে একটা জরুরি কাজে বাইরে গিয়েছে। সবাই তখন সেখান থেকে চলে যাবার সময় লোক দুটো হাতিরামের দিকে তাকায়। তখন হাতিরাম ভাবে হয়তো তাকে চিনে ফেলেছে, তাই দ্রুতই সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় সঞ্জীব মেহরা সারার কাছে এসে তার কেবিনে ডাকে, কিন্তু সারা সঞ্জীব মেহরার উপর বেশ রেগেছিল, তাই সঞ্জীব মেহরাকে জানায় এখন সে কাজে ব্যস্ত আছে, তাই যেতে পারবে না। তখন সঞ্জীব মেহরা বুঝতে পারে সারা আসলে তার সাথে কথা বলতে যাচ্ছে না। ঠিক তখনই সারার কাছে হাতিরাম কল দিয়ে আমিতোষের অফিসের ঠিকানা জানতে চায়। সারা হাতিরামকে আমিতোষের অফিসের ঠিকানা দেয়। হাতিরাম তখন আমিতোষের অফিসের সামনে যায়, কিন্তু সেখানে একটা মিছিল যেতে দেখে। হাতিরাম দেখে আমিতোষের অফিস ভাঙচুর করা হচ্ছে। সেখানে হাতিরামের দেখা হয় চিত্রাকূট থানার ওসির সাথে। আমিতোষের সাথে হাতিরাম কথা বলে জানতে পারে মিডিয়ার সাংবাদিক বাজপাইর নামে উল্টাপাল্টা নিউজ করেছিল, তাই লোকজন এসে অফিস ভাঙচুর করেছে। অন্যদিকে দেখা যায় সঞ্জীব মেহরা বাড়িতে এসে দেখে ডলি একটি কুকুর অ্যাডপ্ট করেছে। সঞ্জীবকে না জানিয়ে সিদ্ধান্ত নেওয়ার কারণে ডলিকে সে অনেক বকাঝকা করে। ডলিও সঞ্জীবকে বুঝিয়ে দেয় সে যদি স্ত্রী থাকতেও না জানিয়ে অন্য মেয়ের সাথে থাকতে পারে তাহলে ডলিও কুকুরকে ভালোবেসে নিজের কাছে রাখতে পারে। হাতিরাম এদিকে বাড়িতে কল দিয়ে নিজের স্ত্রীর সাথে কথা বলে। প্রথমে রেগে থাকলেও পরে ভালোভাবেই কথা বলছিল। হাতিরাম স্ত্রীকে জানায় খুব তাড়াতাড়ি কাজ শেষ করে সে বাড়ি ফিরে যাবে। ঠিক সেই সময় গোয়ালা গুজারের গাড়ি বের হয়। হাতিরাম কল কেটে দিয়ে গোয়ালা গুজারের গাড়ির পিছু পিছু যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই গোয়ালা গুজারের গাড়ি মন্দিরের ঘাটে গিয়ে থামে। হাতিরাম সিএনজি থেকে নেমে গোয়ালা গুজারের পিছু যায়। হাতিরাম দেখতে পায় গোয়ালা গুজার ঘাটে নেমে পূজা দিচ্ছে, আর ঠিক তার পাশেই ঘাটে নেমে হাতিরাম আর চোখে সব দেখতে থাকে। গোয়ালা গুজার পূজা শেষ করে চলে যাবার পর সাথে থাকা লোকটা হাতিরামকে সেখানে দেখে ফেলে। হাতিরাম বুঝতে পারে লোকটা এখন সন্দেহ করে তার দিকে এগিয়ে আসবে। তখন এমনটাই হয়, লোকটি হাতিরামের দিকে আস্তে আস্তে এগিয়ে আসে, আর হাতিরাম ঘাট থেকে উঠে সামনে যেতে থাকে। এক পর্যায়ে লোকটি কাছে চলে এলে হাতিরাম দৌড়ে সেখান থেকে পালিয়ে একটা দেয়ালের পেছনে লুকিয়ে পড়ে। তখন দিল্লি হেড অফিস থেকে ডিএসপি হাতিরামকে কল দিয়ে বলে তুমি সাসপেন্ড হয়েও চিত্রাকূট দিয়ে কি করছো? তুমি এই কেসের জন্য নিজের চাকরিটা একেবারে হারাতে চাও? তখন হাতিরাম বুঝতে পারে কেউ তো আছে যে সব কিছু লিক করে দিচ্ছে। হাতিরাম এদিকে ডিএসপিকে বলে স্যার, আমি আমার লাইফে অনেক ভুল করেছি, এখন আর ভুল কিছু করতে চাই না, আমার ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। এই কথা বলেই হাতিরাম কল কেটে দেয়, আর এর সাথে সাথেই 7ম এপিসোড শেষ হয়ে যায়। 8ম এপিসোড। শুরুতেই আমরা একটি রেস্টুরেন্টে কাপলদের দেখতে পাই। সেখানে থাকা লোকটির নাম শুক্লা। শুক্লা তার স্ত্রীর সাথে বসেছিল, কিন্তু তাদের মধ্যে তেমন কোনো রোমান্টিক মুহূর্ত ছিল না বলেই শুক্লা সেখান থেকে উঠে আসে। তখন সে একটি টেবিলের সামনে সুন্দরী একটা মেয়েকে দেখতে পায়। শুক্লা এগিয়ে যায় মেয়েটার কাছে। মেয়েটা তখন কবিতা লিখে কান্না করছে। তখন শুক্লা মেয়েটিকে কবিতা আবৃত্তি করে শোনায়। মেয়েটি শুক্লাকে প্রথমে পাত্তা না দিলেও পরে শুক্লার সাথে কবিতা আবৃত্তি করতে থাকে। এরপর দেখা যায় বাজপাই একটা মিটিংয়ে উপস্থিত হয়েছে। সেখানে তার দলের অনেক নেতা আর অনেক লোকজন উপস্থিত ছিল। কিছুদিন পরেই নির্বাচন হবে, তাই বাজপাই দলের প্রচারণার জন্য মিটিংয়ে বিশেষ বক্তব্য দেয়। হাতিরামও সেখানে ছিল, কিন্তু সাসপেন্ডের কারণে আইডি কার্ড না থাকায় সে কোনোভাবেই সামনে যেতে পারছিল না। তখন হাতিরাম একদম সামনে আমিতোষকে দেখতে পায়। হাতিরাম ভাবে আমিতোষ হয়তো কোনোভাবে তাকে সামনে যেতে সাহায্য করতে পারে, কিন্তু আমিতোষ হাতিরামকে দেখে দৌড়ে পালানোর সময় দুজনের মধ্যে ধাক্কা লাগে। ধাক্কায় আমিতোষের আইডি কার্ডটা পড়ে যায়। হাতিরাম জিজ্ঞেস করে কেন তাকে দেখে চোরের মতো পালিয়ে যাচ্ছিল, কিন্তু কিছু না বলে আমিতোষ সেখান থেকে দ্রুত চলে যায়। মিটিং শেষে বাজপাই তার বাড়ির ভেতরে সংবাদ সম্মেলন করে। সেখানে সাংবাদিক ছাড়া কারো প্রবেশের অনুমতি ছিল না। যেহেতু হাতিরামের কাছে আমিতোষের কার্ডটা ছিল, তাই হাতিরাম ভেতরে যেতে পারে। হাতিরাম বাজপাইয়ের পেছনে একটা সুন্দরী মেয়েকে দেখতে পায়। মেয়েটির পাশে একটা অর্ধবয়স্ক লোকও দাঁড়িয়েছিল। দুজনের মধ্যে ভাবের আদান প্রদান হাতিরাম খেয়ালও করে। সংবাদ সম্মেলন শেষে বাজপাই যখন উঠে চলে যায়, তখন পেছনে দাঁড়িয়ে থাকা দুজনও ভেতরে চলে যায়। হাতিরাম ভেতরে যেতে চাইলেই সিকিউরিটি গার্ড তাকে আটকে দেয়।
তখন সিকিউরিটি গার্ডের থেকে জানতে পারে মেয়েটি হলো চান্দা আর অর্ধবয়স্ক লোকটার নাম শুক্লা। এরপরই দেখা যায় হাতিরাম চান্দাকে ফলো করে একটি হোটেলে যায়। চান্দা হোটেলের একটি রুমে যাবার পর সেই হোটেলে শুক্লাকে দেখে হাতিরামের বুঝতে আর বাকি থাকে না শুক্লা চান্দার কাছে এসেছে। হাতিরাম দূর থেকে দাঁড়িয়ে দেখে শুক্লা একটি রুমে ঢুকেছে। বেশ কিছুক্ষণ পর শুক্লা সেই রুম থেকে বের হয়ে যায়। তখন হাতিরাম দরজায় নক করলে চান্দা সামান্য দরজা খুলে। অপরিচিত হাতিরামকে দেখে চান্দার দরজা আটকে দিতে চায়, কিন্তু হাতিরাম নিজেকে পুলিশ পরিচয় দিয়ে জোর করে দরজা ঠেলে ভেতরে ঢুকে। চান্দা ভয় পেয়ে শুক্লা আর বাজপাইয়ের ভয় দেখায়। তখন হাতিরাম চান্দার কথা পাত্তা না দিয়ে তোপ সিংয়ের ব্যাপারে জানতে চায়। তোপ সিংয়ের কথা শুনে চান্দা কিছুটা শান্ত হয়। চান্দা হাতিরামকে জানায় তোপ সিং একটা উন্মাদ পাগল ছিল। তোপ সিংয়ের সাথে সম্পর্ক থাকাকালীন শুক্লার সাথে চান্দার পরিচয় হয়। যখন তোপ সিংয়ের পাগলামি দিন দিন বেড়েই যাচ্ছিল, তখন চান্দা শুক্লার কাছে তোপ সিংয়ের ব্যাপারে জানায়। শুক্লা একদিন চান্দাকে জানায় তোপ সিংয়ের জন্য একটা কাজ আছে, যেই কাজ বাজপাই দিয়েছে। বাজপাইয়ের কথা শুনেই চান্দা রাজি হয়ে যায়। এরপর শুক্লা প্ল্যান করে চান্দার কাছ থেকে কাজের কথা বলে তোপ সিংকে দিল্লি পাঠিয়ে দেয়। যখন চান্দা জিজ্ঞেস করে কি কাজের জন্য পাঠিয়েছে, তখন শুক্লা বলেছিল দিল্লিতে থাকা বিশাল ত্যাগী নামের একটা ছেলের সাথে কিছুদিন থাকতে হবে। চান্দা জানত না শুক্লা তাকে পাওয়ার জন্য তোপ সিংকে সরিয়ে দিয়েছে। হাতিরামকে এসব বলার পর চান্দা শুক্লার কাছ থেকে তাকে বাঁচিয়ে নিতে বলে। চান্দা তার পরিবারের সাথে থাকার জন্য শুক্লার ট্র্যাপ থেকে বের হতে হাতিরামের সাহায্য চায়, কিন্তু হাতিরাম কিছু না বলেই সেখান থেকে বের হয়ে আসে। বাহিরে এসেই হাতিরাম আনসারিকে কল দিয়ে রাগান্বিত কণ্ঠে ডিএসপি ভাগাত সিংয়ের কল রেকর্ড লিস্ট বের করতে বলে। কিন্তু আনসারি ভাগাত সিংয়ের কথায় কিছুটা বিরক্ত হয়ে হাতিরামকে জানায় যখন তখন অর্ডার দিলেই সব হয়ে যায়, এমনটা ভাবা তার উচিত না। তখন হাতিরাম বুঝতে পারে আনসারির সাথে সবসময় খারাপ ব্যবহার করা তার ঠিক হচ্ছে না। এদিকে সঞ্জীব মেহরা রাতে বাড়ি গিয়ে দেখতে পায় ডলি তার কুকুর আর কুকুরের বাচ্চার খেয়াল রাখা নিয়ে ব্যস্ত। সঞ্জীবের মোটেও বিষয়টি ভালো লাগে না, কারণ ডলি এখন তার থেকে কুকুরকে বেশি প্রাধান্য দিচ্ছে। অন্যদিকে দেখা যায় রাতে রুমের মধ্যে যখন হাতিরাম তার স্ত্রীর সাথে ফোনে কথা বলছিল, তখন কেউ একজন রুমের বাহির থেকে হাতিরামকে একটা লিস্ট দরজার নিচে রেখে বের হয়ে যায়। হাতিরাম কল কেটে দ্রুত বাহিরে বের হয়ে দেখে একটা বাইক স্টার্ট দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। তখন হাতিরাম লোকটিকে হাতে নাতে ধরে ফেলে। তখন হাতিরাম দেখে লোকটি আর কেউই নয়, বরং আমিতোষই ছিল। হাতিরাম আমিতোষকে জিজ্ঞেস করে সে কিসের লিস্ট দিয়ে পালিয়ে যাচ্ছে। তখন আমিতোষ জানায় লিস্টে যাদের নাম আছে তারা গোয়ালা গুজারের বিপক্ষে নির্বাচন করবে। যখন হাতিরাম জানতে চায় এই লিস্ট দেখে তার কি কাজে আসবে, তখন আমিতোষ চিত্রাকূটের বর্তমান অবস্থার কথা খুলে বলতে শুরু করে। চিত্রাকূটের সবাই জানে গোয়ালা গুজার ডুমালিয়ার কাছের বিশ্বস্ত একজন। ডুনালিয়ার পরেই চিত্রাকূটে গোয়ালা গুজারের ক্ষমতা। তার বিপক্ষে নির্বাচন করার মতো সাহস কারোই নাই, কিন্তু বাজপাই হঠাৎ করেই গোয়ালা গুজারের বিপক্ষে নির্বাচনে দাঁড়িয়েছে। কোনো এক অজানা কারণে বাজপাই আগের মতো আর গোয়ালা গুজারকে ভয় পাচ্ছে না। উল্টো ভোটের প্রচারণা এবং মিটিং মিছিল কভারের জন্য সাংবাদিক মিডিয়ার উপর বাজপাই হুমকি ধমকে দিচ্ছে। অর্থাৎ বাজপাই এবার যে কোনোভাবে গোয়ালা গুজারকে হারিয়ে ক্ষমতা পেতে যাচ্ছে। হাতিরামকে এসব কথা জানিয়ে আমি তো সেখান থেকে চলে যায়। তখন হাতিরাম ভাবতে থাকে হঠাৎ কি এমন হয়েছে যার কারণে বাজপাই ডুনালিয়া আর গোয়ালা গুজারকে ভয় না পেয়ে চিত্রাকূটে নির্বাচন করতে চাচ্ছে। হাতিরাম সেই রাতেই সিএনজি ড্রাইভারকে কল দিয়ে ডেকে আনে। তারপর সিএনজি নিয়ে একটা অফিসের সামনে যায়। হাতিরাম সে অফিসে লুকিয়ে লুকিয়ে ঢুকে। সেখানে পুরনো অনেকগুলো রেকর্ড রাখা ছিল। হাতিরাম যে রেকর্ডগুলো খুঁজতে গিয়েছিল সেটাও সে পেয়ে যায়। হাতিরাম রিপোর্ট দেখে বেশ চমকে যায়, কারণ হাতিরাম জানতে পারে ডুনালিয়া আর বেঁচে নেই। শব্দ পেয়ে গার্ড ভেতরে গেলে হাতিরাম গার্ডের মাথায় আঘাত করে অফিস থেকে দ্রুত বের হয়ে আসে। ঠিক তখনই আনসারি হাতিরামকে কল দিয়ে জানায় ডিএসপি ভাগাত সিংয়ের কল লিস্ট আর তোপ সিংয়ের পানিতে ফেলে দেওয়া মোবাইলের কল লিস্ট চেক করে জানতে পেরেছে ভাগাত সিং আর তোপ সিংয়ের মধ্যে অনেকবার কথা হয়েছে। এটা জানার পর হাতিরাম আনসারিকে জানায় এই কেসে সঞ্জীব মেহরাকে খুন করা মেইন প্ল্যান ছিল না, বরং খুন করতে পাঠানো 4 জনই ছিল আসল টার্গেট। হাতিরাম আনসারির সাথে কথা বলতে বলতে সিএনজিতে উঠে, আর তখনই সেখানে গোয়ালা গুজারের 2 লোক এসে হাতিরামকে ধরে ফেলে। হাতিরামের সামনেই সিএনজি ড্রাইভারকে গুলি করে মেরেও ফেলে। ফোনে গুলির শব্দ পেয়ে আনসারি ভয় পেয়ে যায় আর হাতিরামের সাথে কথা বলার চেষ্টা করতে থাকে, কিন্তু একজন হাতিরামের থেকে ফোন কেড়ে নেয়। এরপর হাতিরামকে একটা গাড়িতে তুলে নিয়ে যায়, আর এখানেই 8ম এপিসোড শেষ হয়। 9ম এবং শেষ এপিসোডের শুরুতেই একটা বাচ্চার নামকরণ অনুষ্ঠান দেখানো হয়। বাচ্চাটার কেউই নয়, বরং বিশাল ত্যাগী ছিল। ত্যাগীর বাবা পণ্ডিতকে জিজ্ঞেস করে ছেলের ভাগ্যরেখা কেমন। তখন পণ্ডিত জানায় ছেলের ভাগ্য অনেক ভালো, কিন্তু ছেলে হচ্ছে অসুরের রূপ, তাকে কেউ কখনো মারতে পারবে না, তার বিনাশ কেউ কখনো করতে পারবে না, যদি না সে নিজে তার বিনাশ চায়। এরপর বর্তমান সময়ের ঘটনা দেখানো হয়। গোয়ালা গুজারের 2 লোক হাতিরামকে গাড়িতে তুলে নিয়ে যেতে থাকে। তখন আনসারি বারবার কল দিচ্ছিল।
হাতিরাম লোকগুলোকে জানায় সে পুলিশ, আর পুলিশের সাথে খারাপ কিছু করলে তার ফল কিন্তু ভালো হবে না। কিন্তু গোয়ালাগুজারের লোকগুলো হাতিরামের কথা পাত্তাই দিচ্ছিল না। ঠিক তখনই সামনে থেকে একটা ট্রাক আসে, আর হাতিরাম গাড়ির স্টিয়ারিংটা ঘুরিয়ে দেয়। সাথে সাথেই গাড়িটা একটা খাদে পড়ে যায়। হাতিরাম আগে থেকেই সিটবেল্ট বেঁধে নেওয়াতে আহত হলেও গাড়ি থেকে বের হয়ে সে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়। হাতিরাম সেখান থেকে একটা মেলার ভেতরে ঢুকে। গাড়িতে থাকা লোকগুলো এদিকে হাতিরামের পিছু নিয়ে সেই মেলায় চলে আসে। হাতিরামের হাত পা মুখের অনেক অংশ কেটে গেলেও নিজেকে বাঁচানোর জন্য মেলার ভেতর সে মানুষের মধ্যে মিশে যায়। কিন্তু গোয়ালাগুজারের লোকজন তাকে সেখানেও দেখে ফেলে। হঠাৎই একজন লোক হাতিরামের মুখে জোরে আঘাত করে, যার কারণে হাতিরাম জ্ঞান হারায়। আর তখন লোকগুলো হাতিরামকে গোয়ালাগুজারের কাছে নিয়ে যায়। হাতিরামকে সেখানে নিয়ে যাওয়া হয় যেখানে আগে ডুনাল্লিয়া থাকতো। সেখানে গোয়ালাগুজারের সাথে তার লোকজনও ছিল। হাতিরামের জ্ঞান ফিরলে গোয়ালাগুজার এগিয়ে যায় আর বলে, তোর নাম হাতিরাম, আর তুই যমুনাপাড় থানার পুলিশ। এখানে এসে কেস নিয়ে অনেক তদন্ত করেছিস। এখন বল, তদন্ত করে কি কি জানতে পারলি? তখন হাতিরাম গোয়ালাগুজারের সামনে এগিয়ে এসে বলে, ডুনাল্লিয়া মারা গেছে। এই কথা শুনে গোয়ালাগুজার হাতিরামের গলা চেপে ধরে। তখন হাতিরাম বলে, এই কথাটা শুধু আমি একাই জানি না, আরও কিছু লোক জানে। আপনি বলেন ডুনাল্লিয়া অসুস্থ ছিল? তখন গোয়ালাগুজার ভাবে আর কে জানতে পারে। তখন হাতিরাম বলে, সেই লোকটি হয়তো জানে যে বিশাল ত্যাগীকে দূরে সরাতে চেয়েছে। হাতিরামের কথা গোয়ালাগুজার বুঝতে পারে না। তখন হাতিরাম জানায়, কেউ এমন একজন আছে যে ডুনাল্লিয়ার মারা যাবার খবর জানে। এটা সবাই জানার আগে লোকটি আপনার বিপক্ষে ভোটে দাঁড়াবে, যাতে আপনার সাথে লড়াই করতে পারে। কিন্তু এটা কোনোভাবে লিক হয়ে যায়। গোয়ালাগুজার ভালোভাবেই জানে বাজপাই তার সাথে কোনো ধোকা দেবে না। তখন হাতিরাম গোয়ালাগুজারের কাছে পুরো ঘটনা খুলে বলে। যখন বাজপাই জানতে পারল ডুনাল্লিয়া বেঁচে নেই, তখন বুঝতে পারে গোয়ালাগুজার সবচেয়ে বেশি ক্ষমতাবান। কিন্তু তবুও বাজপাই গোয়ালাগুজারকে হারানোর সাহস দেখায়। কিন্তু বাজপাই জানতো তার সামনে আরও একটি বড় দেয়াল আছে, আর সেটা হচ্ছে বিশাল ত্যাগী। তাই বিশাল ত্যাগীকে মারার জন্য বাজপাই একটা সেটআপ প্ল্যান করে। গোয়ালাগুজারকে জানিয়ে বিশাল ত্যাগীকে একটা কাজের জন্য দিল্লি পাঠিয়ে দেয়। আর সেখানে বাকি যে তিনজন ছিল তারাও কোনো না কোনোভাবে প্ল্যানের মধ্যেই ছিল। বিশাল ত্যাগী টিম নিয়ে সঞ্জীব মেহরাকে মারার জন্য বাড়ির সামনে গিয়ে কিছুদিন ফলো করে, কিন্তু কোনো এক অজানা কারণে ত্যাগী তাকে মারে না। তাই গোয়ালাগুজারকে কল দিয়ে মাস্টারের সাথে কথা বলতে চায়। ত্যাগীর ডুনাল্লিয়া মাস্টারের সাথে কথা না হবার কারণে মার্ডার প্ল্যান ক্যান্সেল করে সেখান থেকে সে পালানোর চেষ্টা করে। কিন্তু তখনই ত্যাগী টিমের সাথে দিল্লি পুলিশের কাছে ধরা পড়ে যায়। হাতিরামের কথা শুনে গোয়ালাগুজার তার মাথায় পিস্তল ধরে জিজ্ঞেস করে, তাহলে তোর বেঁচে থেকে কি লাভ? তুই তো বাইরে গিয়ে সবাইকে বলবি যে ডুনাল্লিয়া বেঁচে নেই। হাতিরাম তখন বলে, আমি বাইরে গিয়ে এ কথা বললেও কি আসে যাবে? কেউ তো আমার কথা বিশ্বাসও করবে না। তখন ডুনাল্লিয়া সেখানে থাকা পণ্ডিতের ভাইকে গুলি করে মেরে ফেলে। পণ্ডিতের সামনে গিয়ে বলে, ডুনাল্লিয়া মাস্টারের মৃত্যুর কথা আমি ছাড়া তুই আর তোর ভাই জানতো। তুই তো কখনো কাউকে কিছু বলিসনি, সেই বিশ্বাস আমার আছে। তোর ভাই গিয়ে বাজপাইকে জানিয়েছে যে ডুনাল্লিয়ার বেঁচে নেই। এরপর গোয়ালাগুজার হাতিরামের কাছে ডুনাল্লিয়ার হাতের একটা ব্যাজ দিয়ে বলে, এটা গিয়ে ত্যাগীর কাছে দিস, ওর জানার অধিকার আছে যে ডুনাল্লিয়া আর বেঁচে নেই। হাতিরাম তখন চলে আসার সময় পিছু ফিরে গোয়ালাগুজারকে জিজ্ঞেস করে, আমার শুধু একটা কথাই জানার ছিল, ত্যাগী কেন সঞ্জীব মেহরাকে খুন করেনি? মাস্টারের সাথে ওর কি কথা বলার ছিল? এদিকে দেখা যায় সঞ্জীব মেহরা চ্যানেলের সকল কর্মীদের উদ্দেশ্যে স্পিচ দিচ্ছে, কিন্তু সারার এসব মোটেও ভালো লাগে না। সারা রিজাইন লেটার সঞ্জীব মেহরার কাছে দিয়ে জানায় এই চ্যানেলে সে আর কাজ করতে আগ্রহী না। কিন্তু সঞ্জীব মেহরা তাতেও কিছু যায় আসে না, সে সারার রিজাইন লেটারে সাইন করে দেয়। সারা যখন সেখান থেকে বের হয়ে চলে যাবে, ঠিক তখনই হাতিরাম আহত অবস্থায় সেখানে চলে আসে। হাতিরামকে দেখে সঞ্জীব বলে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসার জন্য। তখন হাতিরাম জানায় এখনই তার সাথে কথা বলা প্রয়োজন। হাতিরাম ভেতরে গিয়ে সঞ্জীব মেহরাকে কুকুরের একটা গল্প শোনাতে থাকে, কিন্তু সঞ্জীব মেহরা এক পর্যায়ে রেগে জিজ্ঞেস করে কুকুরের গল্পের সাথে তার কি সম্পর্ক। তখন হাতিরাম তাকে পুরো গল্পটা শুনতে বলে। হাতিরাম বলে, আপনাকে মারার প্ল্যান সবকিছুই ঠিক ছিল। বিশাল ত্যাগী পিস্তল নিয়ে আপনাকে মারার জন্য বাড়ির বাহিরে গাড়ি নিয়ে দাঁড়িয়েও ছিল, কিন্তু ত্যাগী দেখতে পায় আপনি আর আপনার স্ত্রী একটা কুকুরকে অনেক আদর করছেন। ত্যাগী মনে করে যারা কুকুরকে ভালোবাসে তারা কখনো খারাপ হতে পারে না, তাই ত্যাগী আর আপনাকে মারতে পারেনি। ত্যাগী তার মাস্টারের সাথে কল দিয়ে বারবার কথা বলতে চেয়েছিল এটাই জানার জন্য যে আপনাকে মারবে কিনা, কিন্তু মাস্টারের সাথে কথা না হবার কারণে ত্যাগী আপনাকে না মেরেই পালিয়ে যেতে চেয়েছিল। সেদিন কুকুরটা যদি আপনার কাছে না থাকতো তাহলে ত্যাগীর গুলিতে আপনার প্রাণ যেত। বলা যায় সেই কুকুরটাই আপনার প্রাণ বাঁচিয়েছে। আসলে আপনাকে মার্ডার করার প্ল্যানও ছিল না, প্ল্যান ছিল ত্যাগীকে মারার। কিছু রাজনৈতিক কারণে ত্যাগীকে প্ল্যান করে গোয়ালাগুজারের কাছ থেকে সরাতে চেয়েছিল, আর তাই পুরো প্ল্যানটাই সেট আপ করা হয়েছে। হাতিরামের কাছ থেকে সত্যিটা জানার পরেও সঞ্জীব যেন বিশ্বাস করতে চায় না। হাতিরাম বুঝতে পারে সঞ্জীব মেহরা একজন সুবিধাবাদী লোক,
হাতিরাম ভেবেছিল সঞ্জীব মেহরা জেনে খুশি হবে যে ত্যাগী তাকে কেন মারেনি, কিন্তু সঞ্জীব মেহরার চিন্তাভাবনা অনেক নিচু তা হাতিরাম এবং সেখানে থাকা সারা ঠিকই বুঝতে পারে। হাতিরাম তখন সেখান থেকে বের হয়ে চলে আসে, আর সারা সঞ্জীবের মন মানসিকতার জন্য বেশ কিছু কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। এরপর হাতিরাম থানায় গিয়ে ওসির কাছ থেকে জানতে পারে তার সাসপেন্ড টাইম শেষ হয়েছে। হাতিরাম তার নিজের সার্ভিস পিস্তল আর গাড়ির চাবিটা ফেরত নেয়। অন্যদিকে সঞ্জীব মেহরা বাড়িতে ফিরে দেখতে পায় ডলি কুকুরের বাচ্চাগুলোকে কোলে নিয়ে আদর করছে। সঞ্জীব বেশ কিছুক্ষণ ডলি আর কুকুরগুলোকে দেখছিল। এই কুকুরের জন্যই সে আজ বেঁচে আছে। সঞ্জীব তার স্ত্রী ডলিকে থ্যাঙ্কস বলতেও দ্বিধাবোধ করে না। এরপর দেখা যায় বিশাল ত্যাগী, চিনি আর তোপসিংকে বিচারের জন্য আদালতে তোলা হবে। তখন চিনির সাথে সেই ছেলেটাও আসে, যে কিনা চিনির সাথে ছোট থেকেই ছিল। চিনি ছেলেটাকে জানায় বেশ কিছু টাকা পার্লারের সিলিংয়ে রেখে দিয়েছে, ছেলেটি যেন সেখান থেকে টাকাগুলো নিয়ে নেয়। চিনি আরও জানায় 5 লক্ষ টাকা হলেই সার্জারি করিয়ে ও ছেলেটিকে বিয়ে করত। চিনি এতদিন যত রিস্কি কাজ করেছে সব তার ছেলেটির সাথে সারা জীবন থাকার জন্য। ছেলেটি এই কথা জানার পর অবাক হয়ে চিনির দিকে তাকিয়ে থাকে। যখন 3 জনকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন হাতিরাম সেখানে গিয়ে গোয়ালা গুজারের দেওয়া ডুনালিয়ার ব্রেসলেটটা ত্যাগীর কাছে দেয়। ত্যাগী ব্রেসলেটটা দেখে বুঝতে পারে ডুনালিয়ার বেঁচে নেই। ত্যাগী মুহূর্তের মধ্যেই একদম ভেঙে পড়ে। যখন পুলিশ 3 জনকে একসাথে নিয়ে যাচ্ছিল তখন ত্যাগী পুলিশের কাছ থেকে পিস্তল নিয়ে এদিক সেদিক তাক করতে থাকে। চিনি আর তোপসিং বুঝে উঠতে পারে না যে ত্যাগী ঠিক কী করতে যাচ্ছে। ঠিক তখনই হাতিরাম ত্যাগীর সামনে গিয়ে পিস্তল তাক করে ধরে। হাতিরাম ইশারায় ত্যাগীকে কিছু করতে বারণ করে, কিন্তু ত্যাগী সবাইকে অবাক করে দিয়ে নিজের হাতে থাকা পিস্তল মুখের ভেতর ঢুকিয়ে ফায়ার করে। কোর্টের মধ্যে সবার সামনেই ত্যাগীর মৃত্যু হয়ে যায়। এরপর দেখা যায় সঞ্জীব মেহরা লাইভ নিউজ টেলিকাস্টে আনমনে বসে আছে। লাইভ শুরু হলেই কর্মীদের ডাকে সঞ্জীব মেহরা নিউজ পড়তে শুরু করে, কিন্তু সঞ্জীব মেহরা সবাইকে অবাক করে দিয়ে তার নিজ স্বার্থের জন্য নিউজে জানায় তাকে মার্ডার করতে যাওয়া 3 আসামির একজন সাজা পাবার আগেই আত্মহত্যা করেছে। বিচারের আগেই সে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনার ন্যায় বিচার দেখতে পেয়েছে। আসলে সঞ্জীব মেহরার মন মানসিকতা আগে যেমন ছিল তেমনই আছে, শুধুমাত্র নিজের জনপ্রিয়তার জন্য নির্দোষীদের ন্যায় বিচার এবং সত্যটা সামনে না এনে উল্টো তাদের উপর দোষ চাপিয়ে দিচ্ছে। সিরিজের শেষ দৃশ্যে দেখা যায় রাতে হাতিরাম ফ্যামিলি নিয়ে বাইরে আইসক্রিম খাচ্ছে। ঠিক তখনই হাতিরাম তার সামনে একটা কুকুর দেখতে পায়। নিজের হাতে থাকা আইসক্রিম হাতিরাম সেই কুকুরটিকে খেতে দেয়, আর এরই সাথে অসম্ভব সুন্দর এই সিরিজটি শেষ হয়ে যায়।